আজ 10 অক্টোবর 1986 সালের এই দিনে জীবনের কাছে অঙ্গীকার অবদ্ধনা দর্পণ নাটকের মাঝে খুঁজে নিবে জীবন দর্শন, এই স্লোগান কেন্দ্র করে সংগঠন গড়ে উঠেছিল, যার নাম দর্পণ থিয়েটার। তখন থেকে আজ অব্দি কাজ করে যাচ্ছি আমরা। আজকের এই আনন্দময় দিনে সবাইকে জন্মদিনের শুভেচ্ছা। দর্পণ থিয়েটার সিলেক্ট আয়োজিত থিয়েটার বিষয়ভিত্তিক আলোচনা অনুষ্ঠান থিয়েটার সংলাপের আজকে 29তম পর্ব। আর এ পর্বে আমাদের সাথে যুক্ত হয়েছেন শিক্ষক, নির্দেশক, অধ্যাপক ডক্টর কুন্তল বড়ুয়া। দাদা নমস্কার। নমস্কার, আপনি ভালো আছেন তো? জি জি, আমাদের দর্পণ থিয়েটার জন্মদিনে আপনাকে আমরা পেয়েছি, এই জন্য আমরা আনন্দিত। প্রথমে দর্পণ থিয়েটারের সকল নাট্যকর্মী, সকল কলাকুশলী এবং দর্পণ থিয়েটারের দর্শক, তাদের সকলকে আমি অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। 1986 সালে দর্পণ থিয়েটার প্রতিষ্ঠা হয়েছে। এই দীর্ঘ সময় যে দর্পণ থিয়েটার জগতে যে বিচরণ করছে, সৃজনশীল কাজ করছে, সেটা আমাদের জন্য গর্বের এবং আনন্দের। কারণ আমরা যারা নেপথ্য সংগঠক বা থিয়েটার কর্মী, আমরা জানি যে একটা দল পরিচালনা করা, একটা দলকে টিকিয়ে রাখা কত কষ্ট। আর আপনার মতো এরকম মেধাবী বা পরিশ্রমী মানুষরা আছে বলেই বাংলাদেশের থিয়েটারের মানুষগুলো, থিয়েটার দলগুলো বেঁচে আছে। আমি দর্পণ থিয়েটারকে আমি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি সকল কর্মীদের। সেই সাথে শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছে পরে? সেই সাথে আজকে আমি আমার খুব ভালো লাগছে যে 29তম পর্বে আমি আপনার সাথে কথা বলতে পারছি বা থিয়েটারের সাথে লোকের সাথে কথা বলতে পারছি। কারণ আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো আসলে সেটা হচ্ছে নাটকের সংলাপ, পাশাপাশি আরো কিছু কথা থাকবে। কারণ খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আমরা নাটকের কারবারি, নাটক নিয়ে কারবার করি। আমরা ওই আলোচনায় আসবো, আমরা মূল আলোচনায় চলে যাব। তার আগে আমার দিক থেকে একটু বিষয় আছে, সেটা হচ্ছে আমাদের আজকের আলোচ্য বিষয় নাটকের সংলাপের ব্যবহার। খুবই গুরুত্বপূর্ণ আলোচনা, সেটা আপনি বলেছেন, আমরা সবাই জানি। তবে তার আগে আমরা দেখে আসবো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের প্রতিষ্ঠাতা শিক্ষক, প্রাক্তন সভাপতি, মেধাবী নাট্য নির্দেশক শ্রদ্ধেয় কুন্তল বড়ুয়ার সৃজনকর্মের কিছু স্থির চিত্র, কথা এবং ছবিতে। বরাবরের মতোই নেপথ্যে কণ্ঠ দিয়েছেন নাজমা পারভিন, কারিগরি সহযোগিতায় জয়িতা জাহান প্রিয়তি এবং সমন্বয়ে রয়েছে সুপ্রিয় দেব শান্ত। আমরা চলে যাচ্ছি সেই প্রদর্শনীতে। বীর চট্টলায় জন্ম নেয়া কুন্তল বড়ুয়া শৈশবেই ছড়া কবিতা লিখতে লিখতে ঘর বাঁধেন থিয়েটারে। 1982 সালে যোগ দেন গণায়ন নাট্য সম্প্রদায়ে। 1989 সালে ভারত সরকারের বৃত্তি নিয়ে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে পড়তে যান। নাট্য পরিচালনা বিষয়ে স্নাতকোত্তর কুন্তল বড়ুয়া ইনস্টিটিউট অফ ফিল্ম অ্যান্ড অ্যালাইড থেকে চলচ্চিত্র ও টেলিভিশনের ওপর 3 বছর মেয়াদী সার্টিফিকেট কোর্সও সম্পন্ন করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কর্মরত অধ্যাপক ডক্টর কুন্তল বড়ুয়া উক্ত প্রতিষ্ঠানের নাট্যকলা বিভাগের প্রতিষ্ঠাতা শিক্ষক ও প্রাক্তন সভাপতি। দেশে বিদেশে 40টিরও মতো নাটক নির্দেশনা দিয়েছেন তিনি। খেলাঘর, ইচ্ছা মৃত্যু, এই ঘর এই বসতি, মুক্তধারা, ঘোড়া, হাতের মুঠোয় স্বপ্ন খুঁজে বেড়ায়, অন ডিউটি, মেশিন, স্বাধীনতা আমার স্বাধীনতা, পরিবাণু, বৃত্তের বাহিরে, দৈত্যরাজের পালা, ঋতু রঙ্গশালা, তাসের দেশ, দ্য 12 পাউন্ড লোক, নানা রঙের দিনগুলি, যদি আরেকবার, বড় পিসিমা ইত্যাদি তাঁর অন্যতম সৃষ্টি।
রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় নাট্যকলা বিভাগ ও ছাত্র সংসদের যৌথ আয়োজনে সংস্কৃতি উৎসব 1996-এ মনোজ মিত্রের মেষ ও রাক্ষস নাটকের জন্য তিনি শ্রেষ্ঠ নির্দেশক নির্বাচিত হন। তাঁর নির্দেশিত তাসের দেশ নাট্য প্রযোজনাটিও আন্তঃবিশ্ববিদ্যালয় নাট্যোৎসবে শ্রেষ্ঠ প্রযোজনা ও শ্রেষ্ঠ নির্দেশক পুরস্কারে ভূষিত হয়। খেলাঘর, ইচ্ছামৃত্যু, এই ঘর এই বসতি, মুক্তধারা জাতীয় এবং আন্তর্জাতিক নাট্যোৎসবে একাধিকবার অংশগ্রহণ করেছে। তাঁর রচিত ও নির্দেশিত আধার কাটুক এবার 2003 সালে পিপলস থিয়েটার আয়োজিত জাতীয় শিশু কিশোর নাট্যোৎসবে সেরা প্রযোজনার স্বীকৃতি পায়। মেধাবী নির্দেশক নাট্য শিক্ষক ডক্টর কুন্তল বড়ুয়াকে 2013 সালে আরণ্যক নাট্যদল এবং 2018 সালে থিয়েটার ওয়ার্কশপ চট্টগ্রাম এবং 2017 সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন সম্মাননা প্রদান করে। দর্পণ থিয়েটার সিলেট এই নিবেদিত প্রাণ গুণী শিল্পীর দীর্ঘ শিল্প জীবন কামনা করছে। দাদা, যিনি পড়লেন তার গলাটা খুব ভালো লাগলো শুনে। ধন্যবাদ। আমাদের আরো ভালো লাগবে যদি আমরা একটু বিস্তারিত জানি। সেটা হচ্ছে যে আপনার খেলাঘর, ইচ্ছামৃত্যু, এই ঘরে এই বসতি, লিপিকা, এই নাটকগুলো আসলে স্লান সং, নানা রঙের দিনগুলো, এই নাটকগুলো কোন কোন নাটকের ইয়েতে আপনার অবলম্বন করে লেখা বা অনুবাদ? প্রথমত যে নানা রঙের দিনগুলো, মেষ রাক্ষস বা তাসের দেশ, এগুলো যখন আমি রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে পড়তাম, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আমাদের তো কিছু প্রোডাকশন করতে হতো, সেই প্রোডাকশন গুলো আমি তখন করেছিলাম। রবীন্দ্র ভারতী আজ থেকে ধরেন 25-26 বছর আগে আমাদের কিছু কাজ করতে হতো, নাটকের বাইরেও কিছু কাজ করতে হতো। এর একটা বড় স্বাধীনতা ছিল যে নাট্যকলা বিভাগে ছাড়াও নাটকের বাইরের মানুষদের নিয়ে আমাদের নাটকের একটা প্রতিযোগিতার মতো হতো, যেটা বোধহয় এখন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় নেই। সেখানে এই নাটকগুলো যখন প্রদর্শিত হতো এবং টিকিট কেটে নাটকগুলো দেখতে যেতে হতো, এবং কলকাতার সব নামি দামি বিখ্যাত বা শ্রদ্ধেয় মানুষরা আমাদের নাটক দেখতে আসতেন। ঠিক নাটক শুরু হতো দুপুর 2টোর পরে নাটক শুরু হতো, এবং এরকম ভাবে বাছাই করা 3-4 জন ডিরেক্টরের নাটক প্রতি মাসে হতো। আমার এই মুহূর্তে মনে পড়ে আমার সাথে যখন কাজ করছে সুভাষিস মুখার্জি, উনি এখন খুব বিখ্যাত অভিনেতা, তরুণ প্রধান, জয়দেব মিত্র বাদশাহ, আমি। সে সময় আমরা যে আমাদের সময় যে আমরা যখন 3-4 জন নাটক করতাম, একটা প্রবাদ হয়েছিল যে যেদিন আমাদের নাটক থাকতো সেদিন রবীন্দ্র ভারতী জোড়াসাঁক করতে বলা হতো যে আজকে কোনো ক্লাস হবে না, কারণ আজকে ওদের নাটক হবে। স্বাভাবিকভাবে নাটক দেখতে আমাদের প্রচুর দর্শক হতো, বাইরের দর্শকরা আসতো, এবং সবচেয়ে বড় যে বিষয় হচ্ছে নাটক শেষ হবার পর এবং দর্শকের মুখোমুখি আমরা বুঝতাম বিভিন্ন বিখ্যাত বিভাস দা, মনোজ মিত্র, দেবনারায়ণ বাবু, রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, এসব বাঘা বাঘা মানুষরা আসতেন, নাটক দেখতেন এবং তাৎক্ষণিকভাবে তারা আলোচনা সমালোচনাও করতেন। অসাধারণ একটা অভিজ্ঞতা আমি 10-11 বছর 12 বছর কাটিয়েছি। তারপর আমি কলকাতার বিখ্যাত দল গান্ধার নাট্য সম্প্রদায়ের সাথে যুক্ত হই, যার কাছে আমি আমার ডিরেক্টর কাজটা শিখেছি অসিত মুখার্জি। তিনি ভারতবর্ষে যে কয়েকজন বিখ্যাত অভিনেতার যে আছেন তার মধ্যে আমার গুরু অসিত মুখার্জি অন্যতম। তার কাছে আমি প্রায় 12-13 বছর কাজ করেছি এবং কয়েকটা নাটকেও তার সাথে অভিনয় করার আমার সুযোগ ঘটেছে। আজকে যে কথাগুলো আমি বলবো আসলে সে কথাগুলো আমি গান্ধারে অভিনয় করতে বা অভিনয় নির্দেশনা করতে করতে গিয়ে আমার যে সংলাপ বলার যে অভিজ্ঞতাটুকু, সংলাপ বলার ধরনটুকু, সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে চেষ্টা করব। আমাদের আলোচ্য বিষয় নাটকের সংলাপের ব্যবহার, একদিকে কঠিন আর একদিকে ইন্টারেস্টিং। আমরা সেই আলোচনা যাব। তার আগে ছোট করে কয়েকটা বিষয় খুব জানার আগ্রহ আমার, আমি একসাথে বলে নিই, সেগুলো আপনি একটু একটু করে উত্তর দিয়ে আমরা মূল আলোচনা চলে যাবো। সেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে সামগ্রিকভাবে একজন নির্দেশক হিসাবে, একজন নাট্যকর্মী হিসেবে
নাট্যকলার ছাত্র হিসেবে, নাট্যকলার শিক্ষক হিসেবে, এবং একই বিষয়ে পিএইচডি করার কারণে সব মিলিয়ে আপনার এক ধরনের থিয়েটার ভাবনা আছে। সেই ভাবনাটা কেমন? এক নম্বর জিনিস জানার আগ্রহ। এবং আমার কোনোটাই বিনয়ের সহিত বলছি, কোনোটাই আমার প্রশ্ন না, প্রশ্ন করার দৃষ্টতা আপনার কেমন নাই, এটা হলো আমার কৌতূহল থেকে আমার জানা আপনার কাছ থেকে। দুই হচ্ছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নাট্যকলা বিভাগ তৈরি এবং এই বিরূপ সময়ে তার যাত্রার জার্নির যে গল্প, সেই গল্পটা ছোট্ট করে। তিন হচ্ছে, শ্রদ্ধেয় জিয়া হায়দার স্যার সম্পর্কে একটু বলবেন। চার হচ্ছে, শ্রদ্ধেয় তাপস সেন, যার খুব কাছাকাছি আপনি ছিলেন, ওনার সম্পর্কে একটু বলে, এই কথাগুলো বলে তারপরে আমরা চলে যাবো আমাদের মূল আলোচনায়। শুরুতে আমি বলি যে আমি আদ্যপন্ত একটা থিয়েটারকে আমি অন্যরকম ভাবে ভাবি। আমার বাংলাদেশে প্রযোজনের সংখ্যা একেবারে নিতান্ত খুব কম, বা 40-এর অধিক নাটকের কথা আমি বলি না। আমি কখনো বলি যে আমি 5টা কি 6টা নাটক করেছি, মুক্তধারা, বৃত্তের বাইরে, ডলস হাউস, অথবা এই নাটকগুলো আমি বলি, ইচ্ছা মৃত্যু। আমার কাছে বরাবরই মনে হয়েছে যে বাংলাদেশের নাটক, বা আমি যখন থিয়েটারটা নিয়ে ভাবনা শুরু করি বা নাটক কাজ করব, তখন আমি সমকালীন ভাবনাটাকে মাথায় রাখি, যে আমার সমকালীন কি ঘটছে, আমার পারিপার্শ্বিক কি জিনিসটা ঘটছে, রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সবকিছু মিলেই আমি আমার নাটকের ভাবনাটাকে আমি সবসময় করার চেষ্টা করেছি। আপনি দেখবেন আমার নাটকে নারী একটা প্রধান একটা বিষয় হয়ে দাঁড়ায়। আমার সব নাটকে নারীর একটা প্রাধান্য থাকে, যার কারণে বারে বারে আমি ইবসেনের কাছে ফিরে গেছি। আমি 3 রকম করে ডল সস করার চেষ্টা করেছি। 3বারই এক এক রকম ভাবে নোরাকে আমি এক এক ভাবে প্রেজেন্ট করার চেষ্টা করেছি। সবশেষে যে আমি ডল সসটা করেছি, সেটা আমি নোরাকে সমকালীন, নোরার যে ভাবনা, আমাদের পুরুষতান্ত্রিক সমাজে নারীকে কিভাবে দমিত করে রাখে, সেটা করা, এটা আমার থিয়েটারের একটা ভাবনা। জিয়া হায়দার তো আমাদের বাংলাদেশের প্রাতিষ্ঠানিকভাবে যে থিয়েটারের গোড়াপত্তনটা করেছে বাংলাদেশে, তিনি শুরু করেছিলেন। আমার যতটুকু জানা, 1969 সনে তিনি বাংলা একাডেমি থেকে চলে আসেন আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। উনি বাংলা বিভাগের শিক্ষক হিসাবে। ওখানে দুটো জিনিস পড়ানো হতো, একটা নাট্যতত্ত্ব উনি যেটা পড়াতেন জিয়া হায়দার, আর হচ্ছে শিল্পতত্ত্ব, এটা পড়াতেন আমাদের চারুকলা বিভাগের প্রতিষ্ঠাতা তিনি। পরবর্তীকালে 1970-74-75 দিকে যখন সৈয়দ আলী হাসান স্যার যখন চারুকলা বিভাগের শিক্ষক হন, বিভাগীয় দায়িত্ব নেন, তখন জিয়া স্যারকে নাটকের দায়িত্ব নিতে বলেন। তার আগে জিয়া স্যার কিন্তু হাওয়াই থেকে তিনি নাটকের উপর একটা ডিপ্লোমা কোর্স করে এসছেন। সেখানে চারুকলা বিভাগ যখন হয়, রশিদ চৌধুরী এবং জিয়া হায়দার, রশিদ চৌধুরী চারুকলার দায়িত্ব নিলেন, আর নাট্যকলার সাবসিডিয়ারি পড়াতেন জিয়া হায়দার। তখন ইতিহাস, বাংলা এবং ইংরাজি, এই 3টা বিভাগে 100 নম্বরের একটা বাধ্যতামূলক সাবসিডিয়ারি ছিল, সেগুলো পড়াতেন। পরবর্তীকালে 1990, 89, 90 সনের দিকে পাস কোর্স করে, যারা বিএ পাস করে, যারা এমএ তে ভর্তি হবে, সেখানে একজন ছাত্র জুবাইদুর রশিদ, তাকে দিয়ে নাট্যকলা, চারুকলার অধীনে নাট্যকলার শাখাটা চালু হয়। পরবর্তীকালে 1993 বা 94 সনের দিকে অনার্স এবং মাস্টার্স কোর্স চালু হয়, এবং সেটা 2002 সালে সুবীর মহাজন বলে একজন ছাত্র ছিল। তারপর নাট্যকলা বিভাগটা তৎকালীন প্রশাসন এবং চারুকলা বিভাগে যারা শিক্ষক ছিলেন, সবাই মিলে একত্রিতভাবে এই নাট্যকলা বিভাগটা একেবারেই বন্ধ করে দেয়। এবং আমি 9 বছর নাট্যকলা বিভাগের খণ্ডকালীন শিক্ষকতাও করেছি। যখন আমি 13 বছর পর কলকাতা থেকে ফিরে আসি, তখন নাট্যকলা বিভাগে আমি 3জন মানুষকে পাই, জিয়া হায়দার, কামাল উদ্দিন নীলু, রহমত আলী এবং আমরা এই 4জন নাট্যকলা বিভাগের শিক্ষক ছিলাম। পরবর্তীকালে কামাল উদ্দিন নীলু স্যার চলে যান নরওয়েতে, রহমত ভাই চলে যান ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আর পরে রইলাম আমি আর জিয়া স্যার। তখন মাত্র ছাত্র সংখ্যা কমতে কমতে একেবারে 1জন এসে থেকে
জিএসআর পরে রিটায়ারমেন্টে চলে গেলেন, তখন আমি একা শিক্ষক। পরবর্তীকালে জামাত শিবির যখন নাট্যকলা বিভাগ চালু হোক সেটা চাননি, এক পর্যায়ে তারা এমন একটা অবস্থা তৈরি করলো, আমার আর খণ্ডকালীন হিসাবে চাকরি করার দায় পড়ে গেল। আমি সেই সময় 2001 সালে আমি নাট্যকলা বিভাগের খণ্ডকালীন শিক্ষক থেকে ইস্তফা দিয়ে আমি একেবারে চলে আসি। তখন কিন্তু আমি নাটক ছাড়ি, তখন আমি গণায়নের সাথে নাটকের কাজ করলাম। 2009 সালে এসে যখন এই বর্তমান গণতান্ত্রিক সরকার যখন ক্ষমতায় আসেন, তখন 2009 সালে নাট্যকলা বিভাগ, পূর্ণাঙ্গ নাট্যকলা বিভাগ চালু হয়। এই চালুর পিছনে যার সবচেয়ে বড় অবদান, তিনি আমাদের তৎকালীন প্রয়াত উপাচার্য অধ্যাপক আবু ইউসুফ, তাকে আমি স্মরণ করছি। তখন আমি আহ বিশ্ব ব্যাংকের একটা প্রজেক্টে গবেষণার কাজ করছিলাম 3 বছর ধরে। সেখানে তিনি আমাকে চিরকুট লিখে পাঠালেন সবুজ কালি দিয়ে, যে তুমি অতি সত্বর দেখা করো। আমি এটাকে খুব আমল দিনে দেখা করার ইচ্ছাটা করছিল না, কারণ যে কষ্ট কি যন্ত্রণা দিয়ে নাট্যকলা থেকে আমি বিদায় নিয়েছি, সে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার ইচ্ছা আমার একেবারেই ছিল না। তারপরে তিনি আবার আমাকে ফোন করে, টিএনটিতে ফোন করে বলে, তুমি কি দেখা করতে পারো না? আমি দেখা করতে গেলাম। তখন তিনি আমাকে প্রথম যে প্রশ্নটা করলেন, যে আমি নাট্যকলা বিভাগ খুলতে চাই এবং তুমি নাট্যকলা বিভাগের দায়িত্বটা তোমাকে নিতে হবে। তার আগে একটা মজার ঘটনা ঘটলো। আমাকে উনি বললো যে তুমি আসার সময় তোমার স্যালারি শিটটা নিয়ে আসবে, তুমি কত টাকা বেতন পাও সেটা আমি দেখতে চাই। তাকে আমি দেখালাম, তখন আমার বেতন হচ্ছে 40,000 টাকা। তখন তিনি আমাকে বললো, তোমাকে আমি 40,000 টাকা দিতে পারবো না, 2009 সালে তোমাকে 9,000 টাকা দিচ্ছি এবং নাট্যকলার দায়িত্বটা তুমি নাও। আমি তাকে বললাম যে টাকাটা আমার কাছে খুব বড় নয় স্যার, কিন্তু নাট্যকলা বিভাগটা চালু হোক সেটা আমি চাই। তারপর আমি 2009 সালে যে নাট্যকলা নিয়ে শুরু হলাম, আমার 15 জন স্টুডেন্ট, আমি একজন শিক্ষক। তারপরে এইভাবে নাট্যকলার আমার যাত্রাটা শুরু হলো। আর একটা বললেন যে চট্টগ্রাম বিশ্ব নাট্যকলা বিভাগ সম্পর্কে বিরুদ্ধ পরিবেশ। আহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আপনি জানেন সবসময় প্রগতিশীল বিরোধী একটা চক্র বরাবরই ছিল। এরা কখনো চাননি যে এইসব প্রগতিশীল বা যারা প্রগতির পক্ষে কথা বলে, মানুষের কথা বলে, সেসব ডিপার্টমেন্ট যেন না হয়। এবং এর জন্য আমি বরাবরই একটা জিনিস দায়ী করি, এটার জন্য নাট্যকলা বিভাগের তৎকালীন যারা শিক্ষক ছিলেন চারুকলা রুথিনে, তারাই দায়ী। তারাই প্রথম দিকে চাননি যে নাট্যকলা বিভাগটা চালু হোক, কিন্তু এই সুযোগটা তখন লুফে নিয়েছিল তৎকালীন প্রতিক্রিয়াশীল চক্র। তারা একেবারে নাট্যকলা বিভাগটা বন্ধই করে দিয়েছিল। অথচ এই নাট্যকলা বিভাগ প্রতিষ্ঠা করার ক্ষেত্রে প্রচুর আন্দোলন করতে হয়েছে আমাদের সংস্কৃতি কর্মীদের। আমাদের একজন শিক্ষার্থী শিবিরের হাতে নিহত হলেন, আমাদের কয়েকজন শিক্ষক চিরতরে ছাত্রত্ব থেকে বহিষ্কার করা হলো। সব দুঃখ, কষ্ট, যন্ত্রণা নিয়ে এই নবতর নাট্যকলা বিভাগটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শেষ পর্যন্ত আমরা চালু করতে পেরেছি। যাদের অবদান অপরিসীম, যাদের অপরিসীম ত্যাগ, তাদের সকলকে আমি এই মুহূর্তে শ্রদ্ধা জানাই। তাদেরকে আমি প্রতিটা মুহূর্তে স্মরণ করি। যখন আমি নাট্যকলা বিভাগের সামনে দিয়ে হাঁটি, তখন তাদেরকে স্মরণ করে ভাবি যে তোমরা এ ত্যাগটুকু করেছিলে বলে আজকে নাট্যকলা বিভাগ চালু করতে পেরেছি। এই হচ্ছে আমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নাট্যকলা বিভাগের যাত্রা। সে সাথে এটাও স্মরণ করতে চাই, 2009 সালে যখন কোনো ছাত্র আমরা পাচ্ছিলাম না, তখন আমরা মাত্র 15 জন ছাত্র জোগাড় করে তাদেরকে দিয়ে আমাদের নাট্যকলা বিভাগ যাত্রা শুরু করেছি। এই 15 জন ছাত্র যারা অবিরাম পরিশ্রম করেছে, কষ্ট করেছে, তাদেরকে আমি স্মরণ করি, তাদেরকে শ্রদ্ধা জানাই। কারণ তারা যদি সেই মুহূর্তে না আসতেন, তাহলে হয়তো নাট্যকলা বিভাগটা চালু করতে আরো অনেক বেশি সময় অতিক্রান্ত হতো। এই তাপস সেনকে খুব কাছ থেকে দেখেছি আমি। নাট্যকলা বিভাগের রবীন্দ্রভারতী থেকে পাশ করার পর, এমএ পাশ করার পর যখন ফিল্ম স্টাডিজ বিভাগে যখন আমি ভর্তি হলাম, পাশাপাশি আমার ইচ্ছা ছিল আমি পিএইচডিটা করব এবং আমি রেজিস্ট্রেশনও করেছিলাম।
তখন আমার গবেষণার বিষয় ছিল যে খালেদ চৌধুরী এবং তাপস সেন। কিন্তু আমি দীর্ঘ 2-3 বছর তাপস সেনের সাথে তিনি কিভাবে কাজ করতেন, কাজের ধরন কি, তিনি যেখানে নাটক করতেন সে নাটকগুলো দেখার চেষ্টা করতাম, তার পাশাপাশি থাকার চেষ্টা করতাম। পরবর্তীকালে আর বেশি এগোনো গেল না, কারণ তখন আমার স্কলারশিপের টাকাটা যখন বন্ধ হয়ে গেল তখন আমাকে দেশে ফিরে আসতে হলো। কিন্তু আমি একটু তাপস সেনের সাথে আমার একটা সম্পর্ক ছিল, একটা যোগাযোগ ছিল। আমি বেশ 7-8 বছর আগে একটা থিয়েটার পত্রিকায় লিখেছিলাম, থিয়েটার হাতে, তাপস সেনের আলো রসায়ন। তাপস সেনের সাথে কাজ করার যে অভিজ্ঞতাটুকু সেটা আমি লিখেছিলাম। তিনি অসাধারণ কাজ করতেন। তিনি অসাধারণ ভাবে তিনি আলোটাকে একেবারে আহ একটা বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করতেন। খুব স্বল্প আলো, খুব স্বল্প সময়ের মধ্য দিয়ে তিনি অনেক কিছু দেখাবার চেষ্টা করতেন, যেটা সত্যিকার ভাবে যে আলো বলে নাটকের ক্ষেত্রে আলো, কখনো তিনি অতিরিক্ত আলো দিয়ে নাটককে খর্ব করা, নাটকের যে মনস্তাত্ত্বিক দিকটাকে ফুটিয়ে তোলার বারবার চেষ্টা করতেন। তাপস সেনকে নিয়ে বেশি কথা বলার স্পর্ধাটুকু আমার নেই, কারণ উনি যে মাপের একটা মানুষ, তিনি খুব কম কথা বলতেন, তিনি কাজে খুব বিশ্বাসী ছিলেন। তিনি একটা কথাই বারবার বলতেন যে আলোটা এমন ভাবে করো যেন মানুষ বুঝতে না পারে যে তোমার অভিনেতার উপর আলোটা তার অভিনয়কে ক্ষতি করছে। প্রয়োজনের অতিরিক্ত কোনো আলো তিনি ব্যবহার করতেন না। তিনি যখন আলোর রসায়ন বলেছি কারণে তিনি যখন আলোর কাজ করতেন, তিনি এত অভিজ্ঞতা সম্পন্ন মানুষ, তা দেখেছি অনেক সময় কোনো কম্পোজিশনের সময় তিনি বড় বড় নির্দেশককে বলতেন যে এই কম্পোজিশনটা এরকম ভুল হবে না, এটা পাল্টে ফেলো, বা এটা এরকম করো, বা এটা আলোর সাথে যাচ্ছে না। তিনি আরেকটা জিনিস করতেন, সেটা হচ্ছে আলো, মিউজিক এবং সংলাপ, এই তিনটা জিনিসটাকে তিনি একইভাবে তিনি সমান্তরাল ভাবে নিয়ে যেতেন। যে আলো, সংলাপ এবং মিউজিক তিনটা একই গতিতে, একই স্কেলে, ঠিক একইভাবে ফেড আউট ফেড ইন করতেন, একইভাবে যেতে কোন রকম জার্কটা ছিল না ওনার। কোন একটা সময় যদি কথা বলা যায় তাপস সেনের আলো নিয়ে, তাহলে তাপস সেনের আলোর যে সূক্ষ্ম ব্যাপারগুলো, তিনি কোন জায়গাগুলো ধরতেন সেগুলো বলা যেত। যেমন আপনারা হয়তো দেখবেন, আমি যে দলটাতে কাজ করতাম গান্ধারে, সেখানে তিনি তখন বিকেল আলো করেছেন, অথবা জন্মদিন বলে একটা বিখ্যাত নাটক ছিল, নীলাম নীলাম, হম্মা, এগুলো কলকাতায় খুব স্মরণীয়, খুব বড় নাটক। সে নাটকের আলো দেখেছি, খুব 4-5টা আলো নিয়ে তিনি কি অসাধারণ কাজ করেছেন, যেটা এখনো কলকাতার নাট্য শিক্ষার্থী বা যারা আলো নিয়ে কাজ করেন, এই বেশ কিছু নাটককে নিয়ে এখনো অ্যানালাইসিস করে যে এত কম আলোতে তিনি কিভাবে এই কাজগুলো করেন। এই হচ্ছে তাপস সেনকে আমি প্রণাম জানাই, নমস্কার জানাই। তিনি আজ আমাদের মেজে নেই। তার ছেলে জয় সেন আরেকটা প্রতিভাবান মানুষ ছিলেন, তিনিও অকালে চলে গেলেন। যে আমরা ভেবেছিলাম তাপস সেনের পরে বাংলাদেশের নাটকের থিয়েটারের জয় সেন যেভাবে এগুচ্ছিলেন, যে ধারায় এগুচ্ছিলেন, আমরা মনে করেছিলাম তাপস সেনকে হয়তো এগিয়ে যাবেন, কিন্তু তিনিও অল্প বয়সে আমাদেরকে ছেড়ে চলে গেছেন। নাহলে আমরা আরেকজন গুণী জয় সেনকে বা তাপস সেনের ছেলে জয় সেনকে পেতাম, তাকে আমরা হারালাম। এই হচ্ছে আমার গভীর শ্রদ্ধা জাহাঙ্গীর স্যার, তাপস সেন, জয় সেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগ তৈরিতে যাদের অবদান ছিল, শিক্ষক ছাত্র সবার প্রতি গভীর শ্রদ্ধা। আমরা চলে যাচ্ছি আমাদের মূল আলোচনায়, তার আগে কয়েকটা কমেন্টস করে নিই। আমাদের আসলে আমরা মূলত আলোচনা থাকবো, এই জন্য কমেন্টস হয়তো সবাই পড়তে পারবো না সবসময়, আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি আগেই। কমেন্টস গুলো হয়তো পরবর্তীতে দ্বারা চেষ্টা করবো লিখিত উত্তর দিতে। এখন পর্যন্ত যে কয়টা কমেন্টস এসেছে সেগুলো আমরা পড়ে নিচ্ছি। গৌতম ভট্টাচার্য লিখেছেন ওয়েটিং ফর গডট, অর্থাৎ উনি নিয়মিত আমাদের দেখেন আমাদের অনুষ্ঠানগুলা, কিন্তু যেহেতু আজকে 4-5 মিনিট দেরি হয়েছে, সম্ভবত এই কারণে, টেকনিক্যাল কারণে দেরিতে হওয়ার কারণে লিখেছেন এটা। গৌতম ভট্টাচার্য আবার লিখেছেন দর্পণ থিয়েটারের জন্মদিনে হৃদ্যিক অভিনন্দন জানাই।
সুমন লিখেছে চিটাং থেকে, শুভ জন্মদিন দর্পণ থিয়েটার। মাহমুদুল হক জাহিদ লিখেছেন শুনছি স্যার। হেমাদ্রি শেখর রায় ভালোবাসা চিহ্ন দিয়েছেন। গৌতম ভট্টাচার্য লিখেছেন ডলস হাউসের অনুবাদ না অ্যাডাপ্টেশন। মাহমুদুল হক জিহাদ লিখেছেন সংলাপ বলাটা অভিনয় নাকি না বলাটা অভিনয়, ইন্টারেস্টিং প্রশ্ন। রঞ্জিত সেন চৌধুরী অভিনন্দন। মাহমুদুল হক জিহাদ নাট্যকলা বিভাগ আর নাট্যকলা শাখা নিয়ে কিছু জানতে চাই। বর্ণালী দেব বাংলা নাটক সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম দাদা, অনেক অনেক শুভেচ্ছা রইল আপনার জন্য। বর্ণালী দেব আবার লিখেছে ছবির নাট্যকলা বিভাগকে বাঁচাতে আপনার সংগ্রাম অনেক অনেক শ্রদ্ধা জানাই। গৌতম ভট্টাচার্য আবার লিখেছেন একটা আরেকটা পরিপূরক, অর্থাৎ আলো, সঙ্গীত এবং সংলাপ নিয়ে উনি বলেছেন। এই হচ্ছে মোটামুটি আমরা কিছু সংলাপ নিয়ে পড়লাম। এখন চলে যাচ্ছে আমাদের মূল আলোচনা, সেটা হচ্ছে নাটকে সংলাপের ব্যবহার। সেই ক্ষেত্রে আবার প্রথম যেটা জিজ্ঞাসা আপনার কাছে, সংলাপ কি, এবং এর সাথে আমি যুক্ত করে দিচ্ছি যে সংলাপ কি বলার পাশাপাশি আপনি যদি নাটকের সংলাপের ব্যবহার বিষয়ে আপনার প্রারম্ভিক একটা বক্তব্য দেন, সেটা ধরে আমরা এগুলো। আমি আপনার সাথে এখন যেভাবে কথা বলছি বা বাস্তব জীবনে আমরা যেভাবে কথা বলি, কিন্তু সেটা নাটকের সংলাপ নয়। নাটকের সংলাপ হচ্ছে একজন নাট্যকার যখন তার অজস্র শব্দ ভান্ডার থেকে স্বনির্বাচিত কিছু সংলাপ দিয়ে যখন তিনি নাটকের গাঁথুনিটা করেন এবং কিছু ছন্দবদ্ধ সংলাপ দিয়ে যখন তিনি নাটকের চরিত্রকে দাঁড় করান, তখন এটা সংলাপ হয়। ব্যক্তিগত জীবনে আমি আপনার সাথে যেভাবে কথা বলি বা আমি এখন আপনার সাথে যেভাবে কথা বলছি, কিন্তু আমি যখন মঞ্চে যখন যাই বা নাট্যকারের কোনো সংলাপ যখন অভিনেতারা যখন অভিনয় করেন বা আমি যখন অভিনয় করি, তখন সেটা আমার ব্যক্তিগত সংলাপ হয়ে ওঠে না, এটা হয়ে যায় নাট্যকারের সংলাপ। একজন অভিনেতাকে, যিনি অভিনয় করেন, তার প্রথম এবং প্রধান কাজ হচ্ছে আমি যে নাটকটা করছি, যে নাটকের চরিত্রটাকে আমি ধারণ করার চেষ্টা করছি। আমরা প্রায় বলি যে আমরা যারা প্রাতিষ্ঠানিকভাবে পাশ করি তাদের মধ্যে কতগুলো সমস্যা আছে, তারা কতগুলো ইংরেজি টার্মস ব্যবহার করে, যে ইম্প্রোভাইজেশন, তারপর হচ্ছে মিশে যাওয়া, এমন এমন কতগুলো কথা বলে যে কথাগুলো বাস্তব জীবনের সাথে বা প্রাতিষ্ঠানিক শিক্ষার সাথে যখন মঞ্চে কাজ করতে যায় তখন একটা সংঘাত তৈরি হয়। আমার একটা ভেবে দেখবেন, আপনি দর্পণ থিয়েটারের সাথে কাজ করছেন, আমি নাটকে কাজ করছি। বাংলাদেশে বোধহয় এই শিল্প মাধ্যমটা এমন একটা মাধ্যম হয়ে দাঁড়িয়েছে যে আমি কথা বলতে পারলেই আমি অভিনেতা হয়ে গেলাম। কিন্তু একজন নৃত্যশিল্পী যখন তিনি নৃত্য জেনে তারপর মঞ্চে ওঠেন, একজন সঙ্গীত শিল্পী তিনি গান জানেন বলেই তিনি সঙ্গীত নিয়ে গান করতে দর্শকের সামনে হাজির হন। তবলা বাদকও তাই। নাটকের ক্ষেত্রে শুধু দেখা যাবে যে একজন ছেলে বা একটা মেয়ে, একজন মানুষ কথা বলতে পারলেই আমরা তাকে অভিনেতা বানিয়ে ফেলি, তাকে আমি একজন নাটকের একটা চরিত্র দিয়ে দিই। এখানেই গোলমালটা হয়। এই যে আপনি বললেন যাপিত জীবনের সংলাপের সাথে নাটকের সংলাপের যে তফাৎটুকু, সংলাপ তো নাট্যকারের সংলাপ যখন, আমি যে বললাম যে একজন অভিনেতা যখন চরিত্রটা পায়, যখন সে এটা সংলাপগুলো যখন সে আত্মস্থ করে, তখন তার একটা চেষ্টা হওয়া উচিত যে এই সংলাপটা তার মতো করে গুছিয়ে বলার জন্য, তার মতো করে যেন লোকে ভাবে যে এই মুহূর্তে বোধহয় এই সংলাপটা একজন অভিনেতা বানালেন। কিন্তু একজন অভিনেতা কিন্তু হরবলা নয়। একজন অভিনেতা কিন্তু হরবলা যেভাবে কথা বলে সেটা নয়। একজন অভিনেতাকে নাট্যকারে যে সংলাপ তিনি
আত্মস্থ করার কথা বলছি, সংলাপগুলো বুঝে করার কথা বলছি, সেটা যদি সে না বোঝে, সে যদি তার বোধের জায়গায় না নেয়, তখন দর্শকের কাছে মনে হবে যে এই নাটকটা, নাট্যকারের সংলাপটা সে মুখস্থ আওড়াচ্ছে বা মুখস্থ করে সে বলছে। স্বাভাবিকভাবে আমরা যখন কথা বলি তখন আমরা বিভিন্ন স্কেল মেপে গুলো কথাগুলো বলি কিনা, ঠিক আছে। গানের ক্ষেত্রে একটা সুবিধা হয় কিরকম জানেন? গানের মধ্যে সা রে গা মা, এই যে আমরা তিনটা স্বর উদরা মুদরা তারা ব্যবহার করে আমরা একটা গানের মধ্যে সুবিধা হয়। কিন্তু গদ্যে যখন আমরা কথা বলি তখন তার কোনো স্কেলটা, আমরা স্বরলিপি আকারে কথা বলি না। কিন্তু ব্যক্তিগত জীবনে যখন আমি কথা বলি, আপনার সাথে যখন আমি কথা বলি, আমি কখনো কথা বলতে বলতে থেমে যাই, কখনো কথা বলতে বলতে আমি আমি আপনার দিকে তাকাই, কখনো কথা বলতে বলতে আমি একটু চিন্তা করি। কিন্তু নাটকের সংলাপের ক্ষেত্রে যেটা হয়, যখন সংলাপটা একজন অভিনেতা ধারণ করতে পারেন না, যখন সংলাপটা সে বোঝেন না, তখন তার যেটা হয়, ওই নাট্যকারীর সংলাপটা সে আওড়ে যায়। সৌম্যমিত্র মহোদয় একটা চমৎকার কথা বলেছেন, যে তিনি বলছেন যে একজন অভিনেতার সুকণ্ঠের অধিকারী হতে হয়। সুকণ্ঠ মানে একেবারে ভরাট কণ্ঠের অধিকারী নয়। সৌম্যমিত্র মহোদয় একেবারে খুব সুন্দরী কথা বলতেন না, তার কণ্ঠস্বর যে খুব সুন্দর, খুব মাধুর্যময় তা নয়। তিনি সুকণ্ঠ বলতে বুঝিয়েছেন দুটো জিনিস বুঝিয়েছেন, একটা হচ্ছে উচ্চারণের স্পষ্টতা, একটা হচ্ছে ধ্বনি বৈচিত্র্যটা। উনি বলছেন একজন অভিনেতার এই সুকণ্ঠ যে কথা বলছেন, সেখানে দুটো জিনিস খুবই দরকার, উচ্চারণ স্পষ্টতা এবং ধ্বনি বৈচিত্র্যতা। এগুলো যদি না থাকে তাহলে একজন অভিনেতা মঞ্চে যেই চরিত্রটুকু কথা বলছে সেই চরিত্রটি কাছাকাছি যেতে পারবে না। যেমন ধরা যাক, আমি চোখ, কান, নাক, মুখ, ত্বক দিয়ে তো আমি পারিপার্শ্বিক এই জগৎটাকে বুঝি, তেমনি ভাষাও একটি পদ্ধতি যার দ্বারা আমি এই জগৎটাকে বোঝাবার চেষ্টা করে অভিনেতা। আবার তিনি আরেকটা মজার কথা বলেছেন, যে উনি তো দুরকম সুকণ্ঠের কথা বলেছেন, তিনি আবার দুরকম কণ্ঠের কথাও বলেছেন। একটা কণ্ঠ হচ্ছে আমি এখন আপনার সাথে যেভাবে কথা বলছি, সাধারণ কথাবার্তা, অর্থাৎ যাপিত জীবনের কথাবার্তা। আর একটা বলছেন গভীর উপলব্ধি। দ্বিতীয়টাই একজন অভিনেতার জন্য খুবই দরকার, যে গভীর উপলব্ধি সহকারে একজন অভিনেতা কিভাবে তার নাটকের সংলাপগুলো মঞ্চ উপস্থাপন করছে। নাটকের সংলাপে তো কথা থাকে, এই কথাগুলো একজন অভিনেতা নাট্যকারের সংলাপটা যখন আওড়ায়, অভিনেতাকে ইনভেস্টিগেশন করা উচিত, বা এবং সব অভিনেতারাই করেন, আমি বলছি না করেন না, করেন, সবাই তাই করেন। কিন্তু যখন একজন অভিনেতা যখন চরিত্রটা পান, যখন সংলাপটা যখন সে বসাবার শুরু করেন, তখন তাকে দুটো জিনিস মাথায় রাখতে হয়। একটা তো নাটকের সংলাপের মধ্যে বলাই আছে এটা কি, সংলাপটা কি, আমি আমি যাব, এটা নাটকের সংলাপে বলা আছে। কিন্তু আমি যাব এই কিটা আছে, কিন্তু আমি কেন যাব এটা যতক্ষণ পর্যন্ত একজন অভিনেতা আবিষ্কার করতে পারবেন না, যতক্ষণ পর্যন্ত একজন অভিনেতা এটা ইনভেস্টিগেশন তদন্ত করে আবিষ্কার করতে পারবেন না, ততক্ষণ কি এবং কেন এই দুটো জিনিস ঠিক করতে না পারলে ঠিক চরিত্রটা সে খুঁজে পাবে না। সে কারণে সব অভিনেতারাই করেন, বা আমি নতুন করে এই কথা না, এগুলো তো অসংখ্য মানুষ এই কথাগুলো বলেছেন, আমি আবার রিপিট করছি এই কারণে, যখন নাটকের সংলাপ একজন অভিনেতা পায় তখন তার প্রথম দরকার হচ্ছে নাটকে কি, এই সংলাপটা কি এবং কেন সে এই সংলাপটা বলছে। এই দুটো যদি না হয়, তাহলে রবীন্দ্রনাথ একটা মজার কথা বলেছেন, যেটা শম্ভু মহোদয় বারে বারে এই কথাগুলো বলতেন। উনি বলছেন অভিনেতা হরবোলা নয়, বা নকল নবিশি নয়। রবীন্দ্রনাথের এই কথাগুলো শম্ভু মিত্র বারে বারে বিভিন্ন জায়গায় বলেছেন, লিখেছেন, কথা বলেছেন।
এবং আমাদেরকে তিনি স্মরণও করে দিয়েছেন। রবীন্দ্রনাথ বলছেন অভিনেতা হর বলা নয়, আবার নকল নবিশই নয়, আবার রিয়েলিটিও নয়, আবার মানে বাস্তবে যা আছে সেটাও নয়, আবার স্বাভাবিক হয়ে থাকাটাও অভিনয় নয়। তাহলে অভিনয়টা কি? রবীন্দ্রনাথের উক্তি দিয়ে বলে যে স্বাভাবিকের পর্দা ফাঁক করিয়া ভেতরে লীলা দেখাবার ভার নেন হচ্ছে অভিনেতা। আসলে একজন অভিনেতা যখন চরিত্রটা পান তখন তো চরিত্র ভিতর দিয়ে সে লীলাটা দেখায়, খেলাটা দেখায়, অন্তরের কথা, ভেতরের কথা না জানা একটা মানুষের তো জীবনে কষ্ট, যন্ত্রণা, বেদনা, পাওয়া না পাওয়া, এই যে এতগুলো উত্থান, এতগুলো পতন, এত কষ্ট মানুষের ভিতরে, এগুলো যখন নাট্যকার লেখেন, অভিনেতাদের এই যে যন্ত্রণার কথা বলছি, কষ্ট, আনন্দ, বেদনা, পাওয়া না পাওয়া, স্বপ্ন, স্বপ্ন ভঙ্গ, এগুলো আসলে নাট্যকার তো লিখলেন বটে, অভিনেতারা কি করে এগুলো দেখাবেন? এতগুলো ধাপ, মানুষের জীবনে এতগুলো স্তর, স্তরগুলো কি করে পেরোবেন, কি করে মানুষের কাছাকাছি পৌঁছাবেন? সেখানেই তখন অভিনয়টা খুব জটিল হয়ে যায়। নাট্যকার সংলাপের মধ্যে স্ক্রিপ্টে একটা নাটকের এটা থাকে, এটা অনুসন্ধান করে যদি করলে হবে না। অনুসন্ধানের পাশাপাশি একজন অভিনেতাকে যেটা করতে হয় সংলাপের ক্ষেত্রে, তাকে বুদ্ধি, মেধা সবকিছু মিলিয়ে তাকে এই চরিত্রটাকে নিয়ে সে ভাবতে থাকে। যখন চরিত্রটা যখন ভাবতে থাকে, ও যে বললাম রবীন্দ্রনাথ বলছে একজন অভিনেতা লীলা দেখাইবার জন্য করেন, তখন সেই লীলার কাছে পৌঁছানো যায় খুব সহজে। একজন অভিনেতা সংলাপ নিয়ে বা একটা চরিত্র হয়ে ওঠা খুব শর্টকাট কোনো পদ্ধতি নেই। তার জন্য লীলা দেখাইবার জন্য যখন লীলাটা দেখাতে চায়, এই লীলাটা দেখাইবার জন্য একজন অভিনেতাকে অসম্ভব পরিশ্রম করতে হয়, অসম্ভব অনুশীলন করতে হয়, অসম্ভব ভাবে বলছে এখানে প্রতিভাবান বা জেনিয়াস বলে থিয়েটারে কোনো কথা নেই। ম্যাক টেনেট বলে একজন বিখ্যাত অভিনেতা ছিলেন, ইংরেজ অভিনেতা, তাকে একবার প্রশ্ন করেছিল যে জেনিয়াস অ্যাক্টর বলতে কি বলছেন। উনি বলছেন নাটকে বা থিয়েটারে জেনিয়াস বলে, প্রতিভা বলে কোনো কথা নেই। তিনি বলছেন নাটকে হচ্ছে আমি আমার কর্মদক্ষতাকে দেখাবার চেষ্টা করি। উনি অত দক্ষতা বলতে এটাই বোঝাচ্ছেন বেসিক ইনস্টিন বা সহজাত প্রবৃত্তি। এই যে আমি যে কথা বলছি, আমার হাতটা উঠছে বা আমার ঘাটটা নড়ছে, উনি বলছে নাটকে কর্মদক্ষতা দেখাটা খুব দরকার, জিনিয়াসের কোনো দরকার নেই নাটকে। উনি বলছে থিয়েটারে জিনিয়াসের কোনো স্থান নেই, প্রতিভার কোনো স্থান নেই। উনি বলছেন তুমি কর্মদক্ষতা, তুমি অনুশীলন করে করে তুমি ওই জায়গাটা নিয়ে যাও। সে কারণে তিনি বলছেন যে জিনিয়াস না, তুমি দক্ষতা দেখাবার চেষ্টা করেন। এটা থিয়েটারের মানুষে এই যে অন্তরের লীলা দেখাতে চায়, সেখানে একটা ছোট্ট উদাহরণ দিই তাহলে। নাটকের সংলাপটা আসলে কিভাবে একজন অভিনেতা করবেন, কিভাবে বা শেখার প্রথম ধাপটা কিরকম হতে পারে, বা কণ্ঠের অনুশীলনটা কিরকম হওয়া, বা শব্দের মহিমা কিভাবে ঝংকারিত হওয়া যায় সেটাই। ধরুন আমি যখন ফুটফুটে জ্যোৎস্না বলছি, আমি যখন বলছি যে ফুটফুটে জ্যোৎস্না যখন উচ্চারণ করি, তখন এই অনুভবটা আমার প্রকাশ হওয়া চাই। চাওয়াটা সফল তখনই হবে যখন ফ এবং ট সঠিক জায়গায় ধাক্কা লেগে উচ্চারিত হয়। তখন তখন সেই যখন এই কথাটা বলবে জ্যোৎস্না বা ফুটফুটে, এই যে তার আনন্দটা যে প্রকাশ পায়, এবং এই আনন্দটা প্রকাশ পাওয়ার মধ্য দিয়ে এই সঠিক কথাটা উচ্চারিত হয়। আবার ধরা যাক তার বিপরীতে যদি আমি একটা প্রশ্ন যে বলি, কি ঘোর অন্ধকার, একদিকে আমি বলছি ফুটফুটে অন্ধকার, আবার একদিকে আমি বলছি কি ঘোর অন্ধকার। এই যে কি ঘোর অন্ধকার যে কথাটা বলছি,
এই কথা যখন একজন অভিনেতা বা বলবেন বা বা মঞ্চ বলবেন, নিশ্চয় সে ফুটফুটে জ্যোৎস্নার মতো করে এই গলার পর্দাটা ব্যবহার করবেন না। আবার যখন ঘোর অন্ধকার যখন বলছেন, তখন নিশ্চয় ওই যে ফুটফুটে জ্যোৎস্না যে পর্দা যে স্কেলে বলেছেন সে স্কেলে বলবেন না। এই যে ফুটফুটে জ্যোৎস্না বা ঘোর অন্ধকার, দুটোর মধ্যে যে তফাৎ, এই তফাৎটুকু যদি একজন অভিনেতা মানে ঠিক তার গলার মধ্যে আনতে না পারে, তখন এই দুটোর মধ্যে যে একটা তফাৎ তৈরি হয়, একটা পার্থক্য তৈরি হয়, সেটা কিন্তু বোঝা যাবে না। আসলে নাটকে যে সংলাপের কথা বলছি, রবীন্দ্রনাথের কাছে আমাদের তো বারবার হাত পাততে হয়। রবীন্দ্রনাথকে ছাড়া তো আমাদের কোনো গত্যন্তর নেই। রবীন্দ্রের একটা কবিতা আছে, যে দিনও শেষ হয়ে এলো, আধার এলো ধরণী, আর কাজ নেই তরণী। হাগো এ কাদের দেশে বিদেশে নামিনু এসে, তাহারে সুদানু হেসে যেমনি, অমনি কথা না বলে ভরা ঘট ছলচরে, নত মুখে গেল চলে তরণী, এ ঘাটে বাঁধিব মোর তরণী। এই যে রবীন্দ্রনাথের কবিতার এই ছত্রটি ধরা যাক, এই যে দিনও শেষ এবং আধার এলো, এই যে দিনটা যে শেষ হয়ে আসছে, ক্রমান্বয়ে আধারটা যে পদ্মার মতো যে ঘনিয়ে আসছে, এটা একজন অভিনেতা কি করে বোঝাবে? দিনের শেষে যখন ধীরে ধীরে সূর্যটা অস্ত যায়, ধীরে ধীরে যখন আঁধারটা আস্তে আস্তে নেমে আসে, এরকম কুয়াশার মতো পদ্মার মতো যে নেমে আসে, তাহলে কি করে সে বলবে যে দিনও শেষ হয়ে এলো, আঁধার এলো ধরণী? এই যে দিনটা শেষ হয়ে এলো, আঁধারটা যে ঘনিয়ে আসছে, তাহলে দিন শেষটা আমি কোন স্কেলে কিভাবে বললে আমি দিন শেষটা বোঝাতে পারবো? দিন শেষ হয়ে যাওয়ার পর যে ক্রমান্বয়ে যে ধীরে ধীরে আঁধারটা যে নেমে আসছে, এই যে নেমে আসলে আমি কি করে বোঝাতে পারবো? এটা সৌম্যমিত্র মহোদয় বলছেন, বা আমার শিক্ষক কুমার রায়, আমার শিক্ষক অসিত মুখার্জি, তাদের সাথে কথা বলতে বলে কাজ করতে করতে আমার কাছে মনে হয়, তারা যখন এই সংলাপগুলো, এরকম ডিফারেন্ট সংলাপগুলো যখন নিজেরা যখন অভিনয় করেন, তখন তাদের গলার যে স্কেলটা, একজন অভিনেতাকে তো তার কণ্ঠটাকে নিজের কন্ট্রোলে রাখতে হয়, বশে মানতে হয়। যদি বশে রাখা না যায়, তখন আমার কথা সংলাপ বলার সময় আমার আমার শরীর আমাকে সাপোর্ট করবে না, আমার কণ্ঠ আমাকে সাপোর্ট করবে না। সে কারণে একজন অভিনেতাকে কন্ট্রোল রাখতে হয়। এই যে বললাম, একজন অভিনেতা তাহলে কি করে নাটকের সংলাপের এই জটিলতাটুকু তিনি মঞ্চে তুলে ধরবেন? আমরা অনেক সময় বলি যে আহ, আমি যখন অভিনয় করি বা সবাই যখন অভিনয় করে, যে আমি এই চরিত্রটা আমি ফুটিয়ে তুলেছি, বা আমি চরিত্রটা একেবারে আমার মতো করে করেছি। এখানে আমার মতো তোমার মতো কোনো ব্যাপার নেই। চরিত্রটা নাটকের টেক্সট অনুযায়ী, নাটকের ডিরেক্টর যেটা বলেন সেটাকে একজন অভিনেতা ধারণ করা দরকার। এখানে দুরকম অভিনেতা আছে। একজন হচ্ছে বুদ্ধিমান অভিনেতা, আরেকজন ডিরেক্টর বাধ্য অভিনেতা। যিনি ডিরেক্টরের বাধ্য অভিনেতা, তিনি ডিরেক্টর যেরকম বলেন ঠিক সেরকমই তিনি করেন। আর বুদ্ধিমান অভিনেতা যিনি ইন্টেলিজেন্ট অ্যাক্টর, তিনি কি করেন? ডিরেক্টরটাও নেন, তিনি তার অভিজ্ঞতা, তার মেধা, তার প্রজ্ঞা, তার অনুসরণ দিয়ে এই নাটকের চরিত্রকে তিনি ব্যাখ্যা করেন। একজন অভিনেতার কাজ তো শুধু সংলাপ বলা নয়, একজন অভিনেতার কাজ হচ্ছে তার চরিত্রটাকে ব্যাখ্যা করা। কারণ অভিনেতার কাজ হচ্ছে ব্যাখ্যা করা। একজন অভিনেতা যখন চরিত্রটা ব্যাখ্যা করতে পারবেন না, এই চরিত্রটা সাধারণ মানুষের কাছে পৌঁছবে না। যেমন ধরো আমরা বলি, যে অনেক সময় বলি যে মডুলেশন। হোয়াট ইজ দ্য মডুলেশন? আমি মডুলেশনটা কেন ব্যবহার করব, বা একজন অভিনেতা মডুলেশনটা কেন ব্যবহার করেন?
মডুলেশন তখনই ব্যবহার করে যেন সংলাপ বলার মধ্যে যেন তার মনোটোনাসটা না থাকে, একঘেয়েমিটা না থাকে বলেই আমি মডুলেশনটা বলি। আর মডুলেশন মানে এটা না যে যখন খুশি আমি উপরে উঠবো, যখন খুশি আমি উপরে নামবো, যখন খুশি আমি খাদে নামালাম, যখন খুশি আমি উপরে উঠে গেলাম, ইট ইজ নট মডুলেশন। তবে এ ধরনের কোনো ব্যাখ্যা সৌম্যমিত্র মহোদয় বা আমার গুরু অসিত মুখার্জিও দেননি। তো তাদের সাথে কাজ করতে করতে বা আমি যখন স্পিচ নিয়ে কাজ করছি, আমার কাছে একটা অভিজ্ঞতা যে মনে হলো যে আমি যখন মডুলেশন করব, তার একটা বোধহয় গ্রামারটা এরকম হওয়া উচিত। গ্রামার ঠিক বলবো না, তার একটা পদ্ধতিটা এরকম হওয়া উচিত। যেমন ধরে আমি এটা 3টা ভাগে ভাগ করে নিলাম। যেটা ভালো দিক সেটাকে আমি উপর দিকে বলবো, যেটা খারাপ দিক সেটাকে আমি নিচের দিকে বলবো, আর যেটা ইউনিভার্সাল ট্রুথ সেটা আমি যে যেখানে আছে সেখানে। ভালোর দিক মানে আমি বললাম যে এই মেয়েটা খুব ভালো, তাহলে আমি বলছি এই ভালোটা পজিটিভ, এই মেয়েটা খারাপ, এটা নেগেটিভ। যখন কোনো পজিটিভ দিক একজন অভিনেতা পাবেন, তখন তাকে একটু উঁচুতে ধরতে হয়, তাহলে সে যে ভালো, সে যে গুণগ্রাহী সেটা বোঝা যায়। উদাহরণ হিসেবে বলি এরকম যে এই মেয়েটি ভালো, এটা বললে ভালো বোঝানো যায়। যদি আমি বলি এই মেয়েটা খুব ভালো, এই যে খুব ভালো বলে উঁচু যখন ধরলাম, এখানে সত্যিকার যে ভালো সেটা বোঝানো যায়। আবার যদি নেগেটিভ অর্থে বলি যে এই মেয়েটি খুব খারাপ, এটা যেমন একটা অর্থ হয়। আমি যদি খাদে নামে দিই এই মেয়েটা খুব খারাপ, এটার একটা অর্থ হয়। সেটা খারাপ দিকটা নিচের দিকে বললে যতটুকু ঘৃণা তাচ্ছিল্যের সঙ্গে বলা যায়, উপর দিকে তত বলা যায় না। দেখুন আমি আবার বলি এই মেয়েটা খুব ভালো আর এই মেয়েটা খুব খারাপ। এই যে খারাপ যখন আমি নিচে নামিয়ে দিলাম, এই যে এটা তাচ্ছল্য, এটা ঘৃণা একটা প্রকাশ পায়। আবার ইউনিভার্সাল ট্রুথ যে বলছি, যেমন আকাশ তো উপরে, পাতাল তো নিচে, এটা যে যেখানে আছে সেখানে রাখুন। যেমন ধর ইউনিভার্সাল ট্রুথ মধ্যে যেমন বললাম যে তোমার সাথে আমার আকাশ পাতাল তফাৎ। এখন কেউ যদি বলে যে জুয়েলের সাথে আমার আকাশ পাতাল তফাৎ, আমি পাতালটাকে উপরে তুললাম আর আকাশটাকে আমি নিচে নামালাম, এটা কিন্তু ভুল। দেখুন আমি যখন আমার আমার যখন কথা বলার জন্য যখন এটা মডুলেশন যখন ঠিক থাকবে, আমি যখন আকাশটাকে বলবো আমার হাতটা উপরে উঠে যাবে, হাতের সাথে আমার কণ্ঠটাও উপরে উঠে যাবে। আবার আমি যখন পাতালটা ঠিক মতো বলি, আবার পাতালটা ঠিক নিচে নেমে যাবে। লক্ষ্য করে দেখুন, আমি যখন বলছি তোমার সাথে আমার আকাশ পাতাল তফাৎ, যে আকাশটা আমি উপরে বোঝাচ্ছি আর পাতালটা আমি নিচে বোঝাচ্ছি। এই যে মডুলেশন মানে যে আমি যখন মডুলেশন অর্থ হচ্ছে উপর নিচ করা, যখন খুশি মডুলেশন, যখন পুরো অর্থহীন মডুলেশন কিন্তু অনেক সময় নাটকের সংলাপের ক্ষেত্রে খুব বেশি এটা একজন চরিত্র নির্মাণের ক্ষেত্রে খুব ক্ষতিগ্রস্ত হয়। এটা খুব বোঝা যায় খুব সহজে। রবীন্দ্রনাথের অজস্র গানের মধ্যে আমরা মডুলেশনের ব্যবহার দেখতে পাই। যেমন একদিন আমরা সলিল চৌধুরীর সাথে আমরা ক্লাস করছিলাম, তিনি বলছেন গানের সংলাপের সাথে নাটকের সংলাপের কোন তফাৎ আছে? তিনি আমাদের একটা মজার একটা টপ্পা শোনালেন। টপ্পাটা আমি কিন্তু গান জানি না, তাই আমি চেষ্টা করছি। উনি বলছেন বাঁশবাগানের মাথার উপর, বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠিল এমন সময়, গিন্নি তুমি, গিন্নি তুমি কই 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 কই, চাঁদ উঠেছে ওই। এই যে উনি বলছেন এই যে গানে যেমন খুব সহজে উদরা মুদরা তারাটাকে আমরা ব্যবহার করতে পারি, নাটকের সংলাপের ক্ষেত্রে ইচ্ছে করলে তোমরা ব্যবহার করতে পারো। কিন্তু গানে যেটা সুবিধা হয়, গানে গীতিকার গান লেখেন
এবং সুরকার স্বরলিপি যখন বেঁধে দেন, এই বাঁধার মধ্য দিয়ে তিনি ইচ্ছা মতো খেলতে পারেন। কিন্তু একজন অভিনেতা যখন নাটকের সংলাপটা পান, যখন সে নির্দেশের সাথে কাজ করেন, তাকেও একটা স্বরলিপি তৈরি করে নিতে হয়। এই যে আমি বলছিলাম কিছুক্ষণ আগে তাপস সেনের যে নাটকের সাথে মিউজিক, সংলাপ, আরো একই সমাঞ্চলে যাওয়ার কথা যে বলছিলাম, তাপস সেনবতী যখন কাজ করতেন, সেখানে তিনি সংলাপের একটা রিদম তিনি খুঁজতেন। তাপস সেন যখন কাজ করতেন, তিনি মিউজিকের একটা রিদম খুঁজতেন। তিনি সংলাপ, বলার ধরন বা ছন্দ, স্কেলটা যেমন দেখতেন, পাশাপাশি আবহ সঙ্গীতের স্কেলটাও দেখতেন, তার সাথে তিনি যুক্ত করছেন আলোটাকে। তিনি বলতেন যে মিউজিক, সংলাপ, আলো, বডি মুভমেন্ট সবকিছু যদি একসাথে সমান্তরালে না যায়, তাহলে কোথাও যদি এরকম হয়, তখন সেক্ষেত্রে দর্শকের ধাক্কা লাগতে পারে, দর্শকের মনোসংযোগে ব্যাঘাত ঘটতে পারে। এই যে আমি বলছিলাম যে এতক্ষণ যে কথাগুলো বললাম, যে একজন অভিনেতা যখন সংলাপটা পান, আমরা মহারাকক্ষে কি করি, মহারাকক্ষে আমরা করি নাটকের সংলাপগুলো যখন অ্যাক্টরস কো অ্যাক্টরস যখন আমরা সংলাপগুলো আদান প্রদান করি, সেখানে কিন্তু ডিরেক্টরের মতো করে অভিনেতারা একটা স্বরলিপি তৈরি করে নেন। এটাও গানের যেমন একটা স্বরলিপি তৈরি হয়, অভিনেতারও একটা স্বরলিপি তৈরি করে নেন। এই স্বরলিপি দিয়েই কিন্তু একজন অ্যাক্টর, অভিনেতা কথা বলেন। কিন্তু অভিনেতার সমস্যাটা কখন হয়, আমরা অনেক সময় বলি যে প্রজেক্টিং। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য প্রজেক্টিং, সেটা আমি আপনি সবাই জানি। কিন্তু সমস্যাটা ওখানে হয়, প্রজেক্টিং মানে থেমে যাওয়া নয়, আবার প্রজেক্টিং মানে যখন খুশি আমি থেমে যেতে পারি না, যখন খুশি আমি পজ দিতে পারি না। তাহলে আমি কখন পজ দেব, কখন আমি বা থামবো, বিরতি দেব, তারও কিন্তু একজন অভিনেতাকে ভেবে নিতে হয় যে কোন জায়গাটা আমি কতক্ষণ পজটা দেব, কতক্ষণ থামবো, কখন পর আমি সংলাপটা ধরবো। পজ মানে থেমে যাওয়া না, পজ মানে হচ্ছে আমি সংলাপ বলতে বলতে আমি থামলাম। থামা মানে একেবারে থামা না, আমার ভেতরে অ্যাকশন রিয়াকশনটা চলতে থাকে। তারপর আমি কিছুক্ষণ পর আমি আমি আবার সংলাপটা যখন ধরি, তখন পজটা ভেঙে, তখন যেই সংলাপ আছে সেটার অর্থটা পাল্টে যায়, এটা মাত্রাটা পাল্টে যায়, সেটা অন্য একটা রূপের দিকে যায়। যেমন অনেকে আমি যাদের সাথে কাজ করি বা আমি কাজ করার চেষ্টা করছি, আমাদের অভিনেতাদের বা তরুণ অভিনেতাদের আমি যেটা দেখেছি যে বড় বেশি সংলাপ বলতে চায়, বেশি সংলাপ বলার জন্য ছটফট করে। এই অভিনেতা আমার কাছে সবচেয়ে মহৎ অভিনেতা মনে হয়, যিনি সংলাপটা খুব কম বলেন, সংলাপ কম বলে যিনি অভিনয় করেন, তিনি সবচেয়ে বড় অভিনেতা। এই যে আমরা প্রজেক্টিং এর কথা বলছিলাম, আমরা যে সংলাপ কম বলার কথা বলছিলাম, আমাদের অভিনেতারা যখন সংলাপটা বা কিভাবে সংলাপটা বলে ফেলবে, কিভাবে সংলাপটা বলে শেষ করবে, তার মধ্যে যে একটা তাড়না, সে যে একটা ছটফট করে, এটা অভিনেতাদের চরিত্র নির্মাণের ক্ষেত্রে খুব বেশি ক্ষতি হয়। ধরা যাক আমি একটা বলি, রাজা রণজিৎ মুক্তধারা নাটকের সংলাপে যে আছে, তার আগে একটা বলি, যেমন হচ্ছে আহ এটা, এই যে মডুলেশনের কথা বলছিলাম, যে মডুলেশন যখন করি, যেমন ধরা যাক রবীন্দ্রনাথের গানে আমরা পাই আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ, তাহারই মাঝখানে আমি পেয়েছি মোর স্থান, বিস্ময়ে তাই জাগে আমার প্রাণ। এই গানটা আপনি দেখবেন, যখন হেমন্ত মুখোপাধ্যায় গানটা যখন করেন, তিনি একরকম করে করেন, আবার দেবব্রত বিশ্বাস যখন গানটা করেন, তিনি একরকম করেন। হেমন্ত মুখোপাধ্যায় অসম্ভব জনপ্রিয় গুণী শিল্পী, তার গানের মধ্যে অনেক বেশি মেলোডিয়াস ব্যাপারটা থাকে। আবার দেবব্রত বিশ্বাস যখন গানটা করেন, তখন তার মধ্যে অনেক বেশি ছবি আমরা পাই। যখন গানটা যখন আকাশ ভরা
সূর্য তারা বিশ্ব ভরা প্রাণ, তাহারে মাঝখানে আমি পেয়েছি মোর স্থান এই বিস্ময়ে, তাই জাগে আমার প্রাণ আকাশ ভরা। এই যে একজন অভিনেতা যখন যে আকাশটা যখন বলবে, তা আকাশটা আসলে কিভাবে বলবে, আবার যখন সে যখন ভরা কথা বলছে, সে ভরাটা আসলে পরিপূর্ণ করে কি করে বলবে, সেটা একটা ইম্পর্টেন্ট একজন অভিনেতার ক্ষেত্রে। আমি যখন আকাশটা বলি, আকাশটাকে আমি আকাশের মতো করে যদি না বলতে পারি, আমি যখন ভরাটা বলি, ভরাটা যদি পরিপূর্ণ বোঝাতে না পারি, বা আমি বিস্ময় যখন বলি, এটা যদি বিস্ময়ের মতো না হয়, তাহলে এই 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 কাজগুলো তো, ছোট ছোট কাজগুলো তো একজন অভিনেতা মঞ্চে করেন, তখন তো তিনি অভিনেতা হয়ে ওঠেন, তখন তিনি শিল্পী হয়ে ওঠেন, তখন তিনি অভিনেতা থেকে অভিনেতা হয়ে ওঠে। এই যে ক্ষুদ্র ক্ষুদ্র ছোট ছোট যে সংলাপগুলো, যে বলতেন যে প্রতিটি নাটকের প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ড, প্রতিটি শব্দটাই একজন অভিনেতার কাছে খুবই মূল্যবান বস্তু। কোনো সংলাপে কিন্তু অবহেলার দৃষ্টিতে দেখা উচিত নয়। তাহলে যেখানে তিনি এই কথাগুলো বলেন, যেখানে আমাদের গুরুরা এই কথাগুলো বলেন, যখন অভিনেতারা নিশ্চয়ই এগুলো মানেন, কিন্তু প্রতিটি সংলাপের যে প্রতিটা মুহূর্তের অর্থটুকু যখন প্রকাশিত হয় না একজন অভিনেতার কাছে, তখন চরিত্রটা হয়ে ওঠে না। এই যে শুরুতে বললাম, একটা চরিত্র তো অনেক রকম দ্বন্দ্ব, সংঘাত, যন্ত্রণা, কষ্ট, বেদনা, এই যে এতগুলো দিক, এত কিছু জিনিস, নাট্যকার তো লিখেই তো শেষ, কিন্তু একজন অভিনেতাকে এগুলো দেখাতে হয়। এটা প্রায় একটা মজার, যেমন নাট্যকার লিখলেন, দরজা খোলার পর একজন রমণী হা হা করে হেসে উঠলেন, নাট্যতে এই পর্যন্ত লিখে খালাস। এই যে তিনটা হা হা করলেন, একজন অভিনেতা এই হা হাটা কিভাবে তিনি হাসবেন, কিভাবে তিনি এটা প্রকাশ করবেন, এখানেই সংলাপের জটিলতা। দরজা খুলেই রমণীটা হা হা করে হেসে উঠলেন, নাট্যকার লিখলেন, কিন্তু অভিনেতা এটা কি, উনি কি বিকট শব্দ করে হাসবেন, উনি কি মুচকি হাসবেন, না তিনি অস্ফুট করে হাসবেন, নাকি তিনি মুচকি হাসবেন? এই যে এতগুলো জিনিস তাকে একজন অভিনেতাকে প্রতিদিন প্রতিটা মুহূর্তে চরিত্রটাকে পড়ে পড়ে বারবার করে করে একটা চরিত্র দিতে হয়। আপনি একটা জায়গায় লিখছেন যে একজন অভিনেতাদের সমস্যা কোথায় হয়, কিছু কিছু অভিনেতা দেখবেন, এটা আপনার দলেও আছে, আমার দলেও আছে, এই অভিনেতা যে পাঠটুকু পেয়েছেন সে পাঠটুকু সে যত্ন সহকারে পড়ে, আর বাকি পাঠটুকু সে পড়ে না। এবং কখনো কখনো দেখা যায় সে কখনো ওই পাঠটুকু সে হাতের কবজিতে করে বা বুক পকেটে করে মানিব্যাগে তার ওই পাঠটাকে নিয়ে আসে। এটা একজন অভিনেতা, এই ধরনের অভিনেতা কিন্তু খুবই ক্ষতিকারক পুরো টোটাল টিমের জন্য, টোটাল একটা অভিনয়ের জন্য। একজন অভিনেতা যে পাঠটুকু পাবেন বরঞ্চ সেটা কম পড়বেন, সহ অভিনেত্রীর পাঠটা তাকে বেশি করে পড়তে হবে। কারণ আমার আগের সংলাপটা যদি আমার ভালো করে জানা না থাকে, আমি না বুঝি, পরের আমার সংলাপের উত্তরটা আমি দিতে পারবো না। কারণ এই সংলাপের সাথে জড়িয়ে আছে আমার পরের সংলাপের অনুভূতি। এখানে যদি আমি ঠিক মতো বুঝতে না পারি, এরকম অভিনেতা আছেন শুধুমাত্র তার সংলাপটাই তিনি যত্ন করে পড়ে আসেন, বাকি সংলাপগুলো তিনি পড়েন না। এটাই একজন চরিত্র হয়ে ওঠার ক্ষেত্রে একটা অন্তরায় হয়ে দাঁড়ায়। এরকম কিছু কিছু অভিনেতা প্রত্যেকটা দলে সব জায়গায় পাওয়া যায়। একজন অভিনেতা কি করতে হয়, বা একজন পরিচালক, আপনি যখন দলে কাজ করেন, আপনি যেটা করেন বারবার 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 করেন। একজন অভিনেতা নিশ্চয়ই বারবার বারবার, এই যে আমি বারবার এই কথাটা বলছি, যত পড়বে একজন অভিনেতা, তত এই সংলাপটার প্রতি তার
সে মানুষটাকে সে দেখতে পায়, সেই চরিত্রটাকে সে দেখতে পায়, সে চরিত্রের ভেতরে গন্ধটাকে সে দেখতে পায়, এই লোকটা কিভাবে হাঁটে, কিভাবে কথা বলে, কিভাবে তার মুদ্রাদোষ কি। যখন একজন অভিনেতা বারবার করে পুনঃ 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 যখন এই সংলাপগুলো নাটকটা বারবার করবে, তার প্রতিদিন প্রতিটা মুহূর্তে এই চরিত্রটা তার কাছে স্পষ্ট হয়, তার কাছে খুব ক্লিয়ার হয়, তার কাছে পরিষ্কার ধরা দেয়। এখানেই এখানে অভিনেতা জটিল তখনই হয় যখন অভিনেতারা তার চরিত্রটা পরিষ্কার দেখতে পান না, ওই চরিত্রটা গন্ধটা তিনি শুকতে পারেন না, ওর চরিত্রটা কত ফিট সেটাও ইম্পর্টেন্ট না, তার ভেতরে একজন অভিনেতা যখন কথা বলে তার ভেতরটা যখন একজন অভিনেতা ঢুকতে পারেন না, তখন এই চরিত্রটা মনে হয় যে এটা হয়ে উঠলো না। কিভাবে আমি চরিত্র হয়ে উঠবো? এই যে আমার ভেতরের যে চরিত্রটা হয়ে ওঠার যে, দেখেন সংলাপ তো এই মুহূর্তে আমি যে কথাগুলো বলছি, যে গোপনে যদি একটা কেউ ক্যামেরা ফিট করে রাখতো এবং এটা যদি কোথাও চালানো হতো, এটা এটা হতো পৃথিবীর একটা বিখ্যাত অভিনয় অংশ। কারণ আমি আপনার সাথে যেভাবে কথা বলছি, হাত নাড়ছি, কখনো থামছি, কখনো কথা বলছি, কখনো আমি বইয়ের দিকে তাকাচ্ছি, মঞ্চে যখন আমরা উঠি না, আমাদের এই বিজনেস গুলো আমরা করি না, আমাদের হাতের সমস্যা হয়, আমরা দাঁড়াতে পারি না, আমরা পকেটে হাত রাখি। অধিকাংশ অভিনেতা পেছন দিকে চলে যাওয়ার একটা প্রবণতা থাকে, যেন পেছন দিকে গেলেই বোধহয় সে নিস্তার পাবে। আবার কিছু কিছু অভিনেতা আছে উইন্সের পাশ দিয়ে চলে যাওয়ার চেষ্টা করেন, আবার কিছু কিছু অভিনেতা আছে একেবারে শটান এরকম দাঁড়িয়ে থেকে হাত পা নড়ে না। এগুলো অভিনেতার জটিলতাটুকু কেন হয়? এটা হচ্ছে যখন একজন অভিনেতা তার সংলাপটা আত্মস্থ করতে পারেন না, সংলাপটা যখন তার ভেতরে নিতে পারেন না, চরিত্রের মধ্যে যখন ঢুকতে পারে না, তখন তার হাত পা গুলো কাজ করে না। আমার হাত পা তখনই কাজ করবে, আমার তো বেসিক ইনস্টিংক্ট গুলো আছে, সহজাত প্রবৃত্তি। আমি ভয় পেলে কি করি, আমি কষ্ট পেলে কি করি, আমি আনন্দ পেলে কি করি, এগুলো বহু আগে ভরত নাট্যশাস্ত্রে বলে গেছেন। ভরত 9টি রসির কথা বলে গেছেন, সিঙ্গার, এই যে ভয়, বীর, করুণা, রুদ্র। এই যে একজন অভিনেতার প্রত্যেকটা রসের মধ্য দিয়ে তো একজন অভিনেতাকে প্রতিটা ক্ষণ পেরোতে হয়। এই রসটাকে যদি একজন অভিনেতা বুঝতে না পারে, সংলাপটা বুঝতে না পারে, রসের জায়গায় ভক্তার কাছে পৌঁছানো যাবে না। এখানে খুব জটিলতা তৈরি হয়। অনেক সময় আমরা দেখি যে কোন কোন অভিনেতা, যেটা আমি শুনেছি, আমি জানি না, আমি যে দলে কাজ করতাম, গান্ধার, ভারতবর্ষের একটা বিখ্যাত দল, সে দলের অভিনেতা কখনো একজন অভিনেতাকে ফটোকপি করতে দিতেন না। আমাদেরকে প্রত্যেকে টোটাল নাটকটা লিখতে হতো, এবং নো ফটোকপি লিখতে হতো। তাতে লিখলে যেটা হয়, নাটক যখন একজন অভিনেতা লেখেন, পুরো নাটকটা লেখেন, পাণ্ডুলিপি তৈরি করেন, তখন সে সব চরিত্রটা সে পড়ে 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 নাটকটা লিখতে। এখানে কিন্তু একটা চরিত্রের মধ্যে নাটকের ভিতরে ঢোকার একটা বড় একটা পথ। কিন্তু আমার দল বা আপনার দল, আমরা যেটা করি, পুরো নাটক যখন করে একজন ফটোকপির একজন অভিনেতাকে দিয়ে দিই। এখনকার অভিনেতা অত কষ্ট করে পাণ্ডুলিপি তৈরি করে নাটকটা লিখবে না। আমার চেষ্টা করি আমার নাটকে সমস্ত কিছু হাতে লিখে আমি আমার অভিনেতাদের দিই, যে তোমরা যদি পারো লিখো, কিন্তু লেখার এটাই একটা অভিনেতা বড় গুণ। আরেকটা জিনিস দেখা যায়, এটা আমার কথা নয়, এটা সৌম্য মিত্রের কথা। এই যে আমি বললাম যে আমরা তো উদরা মুদরা তারা তিনটা জিনিস কথা বলতে পারি, আবার অভিনেতারা সাধারণত কস্টাল, চেস্ট, অ্যাবডোমিনাল এবং হেড রেজিস্টার, এই তিনটা জায়গা দিয়ে কথা বলি। এই তিনটা জায়গা যদি আমার আয়ত্তের মধ্যে না থাকে, তাহলে আমি যখন খুশি কিন্তু আমি উপরে উঠতেও পারবো না, আমি আবার নিচে নামতেও পারবো না। সে কারণে এই যে আমি কস্টাল বললাম, চেস্ট বললাম, অ্যাবডোমিনাল বললাম, হেড রেজিস্টার বললাম, এটা যদি আমি খুব দ্রুত আমি উঠানামা করতে না পারি, তাহলে আমার ক্ষেত্রে অভিনেতারা পারবে না। যেমন ধরা যাক, আমি কাউকে ডাকছি, এই যে শুনছেন আপনি, আমার কথা শুনতে পাচ্ছেন, এটা এটা একজন অভিনেতা ইউজ করে হেড রেজিস্টার। আমি যখন ব্রহ্ম তালু থেকে আমি এই কথাটা বলছি। আবার যখন এটা বলে যায়, এই যে আপনি আমার কথা শুনতে পাচ্ছেন,
লোকটা যখন আমার কাছে চলে আসলো, একেবারে আপনাকে আমি বলছিলাম, আপনাকে ডাকলাম, আপনি শুনতে পাননি। হয়তো ওই লোকটা বললো, কেন শুনতে পাবো না কেন? এই চট করে হ্যাট রেস্টটা থেকে চেস্ট থেকে কস্টাল বা অ্যাবডোমিনালে দ্রুত নেমে আসা, এটা যদি একজন অভিনেতা খুব দ্রুত এবং খেলতে না পারে, বা তার চরিত্র তার বডিটাকে বশ করতে না, কন্ট্রোল রাখতে না পারে, তাহলে অভিনেতা এটা পারবেন না। তার জন্য বহু প্রক্রিয়ার কথা আছে, যারা অনেকে সরগম করেন, সা রে গা মা পা ধা নিসা করে, অনেকে কবিতা বলেন, এগুলো সবই শিক্ষণীয়, সবই দরকার। কিন্তু সবচেয়ে বেশি দরকার যেটা, সেটা হচ্ছে বুঝে সংলাপটা আমি কি করে বলবো। একটা উদাহরণ দেওয়া যাক। এই যে শম্ভু সুকণ্ঠের কথা বললেন, শুদ্ধ উচ্চারণের কথা বললেন, উনি যে বললেন যে গুরু গম্ভীর শব্দ অভিনেতার কথা বললেন, একটা সংলাপ আছে, ও কাজ করো না, ও কাজ করো না। আবার হচ্ছে, বুদ্ধের ছিল অপার করুণা। এই যে এই কাজ করো না দন্তন্য, আবার করুণার মূর্ধন্য ন, এই দুটো তফাৎ যখন একজন অভিনেতা বুঝতে পারবে না, তখন করোনা আর করুণার তফাৎটুকু হবে না। কারণ বাংলা ভাষায় ব্যঞ্জন ধ্বনিটুকু তো আমরা সংস্কৃত থেকে পেয়েছি। এই যে ব্যঞ্জন ধ্বনি গুলো যখন কেউ উচ্চারণটা রপ্ত করতে পারে, তখন যিনি পারেন তিনি খুব সহজেই তার সংলাপ বলাটা অনেক বেশি সহজ হয়ে যায়, সহজে তিনি বলতে পারেন। যেমন ধরা যাক রবীন্দ্রনাথের লাইন থেকে, যে নানান লোক যাচ্ছে নানান ঘাটে। এখানে নানান লোক যাচ্ছে নানান ঘাটে। তাহলে যদি এরকম সংলাপগুলো যদি আমরা পাই, তাহলে এখানে অভিনেতা কোন জায়গাটা জোর দেবেন? নানান জায়গায় জোর দেবেন, নাকি লোকের জায়গা দেবে, নাকি নানান ঘাটে দেবে? এখানে আমার মনে হয় পণ্ডিতটা যে কথাটা বলতে চেয়েছেন, বা শম্ভু মিত্র মহোদয়ের যে তার বক্তৃতা, তার কথাগুলো শুনে মনে হলো যে তিনি বোধহয় দুটো জিনিস ভাগ করেছেন। যেটা নানান লোক, এটা হচ্ছে প্রাণীবাচক, আর নানান ঘাট, এটা হচ্ছে জড়বাচক। ও যে বললাম প্রাণীবাচকের ক্ষেত্রে এটা ভালো, এটা উপর দিকে যদি সংলাপটা বলা যায়, তাহলে এটা নানান কথাটার মধ্য দিয়ে অনেক ছবি আমি দেখতে পাই। আবার নানান ঘাট যখন বলি, তখন আমি অনেক কিছু দেখতে পাই। তো নানান মধ্যে আমি কি দেখতে পাই? নানান লোকের মধ্যে লোকটা বেটে, লোকটা কালো, লোকটা মোটা, লোকটা বৃদ্ধ, লোকটা থেবড়া, এই যে এতগুলো ছবি, এই নানান কথাটা যখন বলবে একজন অভিনেতা, তাকে এতগুলো জিনিস ভেবে এনে এই নানান কথাটা বলতে হয়। নালে এই নানান কথাটা বা নানান লোক যে নানান ঘাটে যাচ্ছে, এটা আসবে না। আবার নানান ঘাট যখন উচ্চারণ করছি, তখন তাকে ভাবতে হয় যে এই ঘাটটা পিচ্ছিল, এই ঘাটটা ভাঙা, এই ঘাটটা সাবধানে যেও। এই যে ঘাটের যে বর্ণনা, ঘাটের যে আমি আমার দেখার যে এতগুলো ঘাট দেখছি, এটা যদি একজন অভিনেতা কল্পনা, আমরা যেটা বলি ইমাজিনেশন, কল্পনা যদি আনতে না পারি, তাহলে নানান ঘাটটাও হবে, নানানটা বোঝানো যাবে না। নানান মানুষকে যেমন বোঝানো যাবে না, নানান ঘাটটাও বোঝানো না। এই যে নানান, এই দুটো একটা পার্থক্যটা একজন অভিনেতাকে করতে হবে। আপনি যদি আমাকে বলেন যে আপনি নানান ঘাট নানান লোকের তফাৎটা করে দেখেন, আমি এক কথা বলবো যে আমি তো অভিনেতা নই, আমি এটা পারবো না। কিন্তু আমি এটা বলতে পারি যে দুটো নানান যখন উচ্চারণ করছেন কোন অভিনেতা, তাকে দুটো তফাৎ তাকে তৈরি করতে হবে, তাকে দুরকম ভাবে বলার একটা ছবি তাকে তৈরি করতে হবে। নালে এটা সাধারণ দর্শকের কাছে, যেটা বলছি নাটকের গম্ভীর সংলাপের যে অর্থময়তার কথা বলছি, বা সংলাপের যে ধ্রুপদী সংলাপ হয়ে ওঠার কথা বলছি, সেটা হবে না। যেমন ধরুন আরেকটা উদাহরণ দিচ্ছি, খুব সহজ এটা হয়। বস্তিতে আগুন লেগেছে বা ফুলেতে আগুন লেগেছে, এখানে দুটো আগুনের কথা বলছে। বস্তিতে আগুন লেগেছে আর ফুলেতে আগুন লেগেছে।
আমি যখন দুটো আগুন আমি একজন অভিনেতা যখন বলবে, তাহলে আমি এই দুটো আগুনটাকে আমি কিভাবে বলবো? কোন গলায় বললে যে বস্তির আগুনটা লেগেছে, সমস্ত কিছু পুড়ে ছারখার হয়ে যাচ্ছে, সবকিছু জ্বলে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে? কোন গলায়, কোন স্বরে, কোন জায়গা থেকে আমি বললে বোঝাবে যে বস্তিতে আগুন লেগেছে, আগুন লেগেছে? আবার যদি যে আমি বলছি বাগানে আগুন লেগেছে, এখানে বাগানে মানে তো নানা রকম ফুল ফুটেছে, এই ফুলটা নানা বর্ণের যে ফুলগুলো ফুটেছে, এই ফুলগুলোকে আমি বলছি আগুন। তাহলে এই যে দুটো আগুন, বস্তিতে আগুন লেগেছে বা বাগানে আগুন লেগেছে, এই দুটো আগুনের যে তফাৎ, এই আগুনের যে তারতম্য, দুটোকে আলাদা করে বলা, এটা যদি একজন অভিনেতা তফাৎ করতে না পারে, এই যে আমি যে ধ্রুপদীর কথা বলছিলাম, সেই ধ্রুপদীটা তাহলে কি করে হবে? সেটা তো হবে না। যেমন ধরা যাক রবীন্দ্রনাথের নাটকের ক্ষেত্রে আমরা বলি যে আমাদের মঞ্চে দেখবেন রবীন্দ্রনাথ বরাবরই উপেক্ষিত। আমাদের বাংলাদেশের এই মুহূর্তে যদি আপনি দেখেন 2019-20 কটা রবীন্দ্রনাথ নাটক হয়েছে এখানে, কলকাতায় বা নাটক কেন হচ্ছে না? রবীন্দ্রনাথকে আমরা বারবার বলছি, রবীন্দ্রনাথের নাটকের সংলাপের মধ্যে আমরা প্রায় বলে থাকি, আমি যেভাবে কথা বলি, সাধারণত আমরা যেভাবে কথা বলি সেই কথাগুলো সেরকম নয়, সে মানে স্বাভাবিক যে বাস্তবিক আমাদের ব্যবহারিক কথার মতো নয়, তার কথাগুলো অনেক বেশি কাব্যিক, যেটা আমার সাথে মেলে না। শম্ভু তো প্রমাণ করেছেন যে রক্তকরবী করে যে রবীন্দ্রনাথের কথার মধ্যেও তো এই নাটকটা আন্তর্জাতিক মানে নাটক। শম্ভু রক্তকরবী করতে গিয়ে যে শান্তিনিকেতন তাকে তো বাধাই দিয়েছিল যে এটা হবে না, কিন্তু সে বাধা অতিক্রম করতে পেরেছেন। এই রক্তকরবী করতে গিয়ে এই যে আমরা বাংলা নাটকে যে ধ্বনি, বাংলা নাটকে যে সংলাপ বলার যে যে অভিজ্ঞতাটুকু তিনি আমাদেরকে দিয়েছেন, সেই অভিজ্ঞতাটুকুই তো আজকে দীর্ঘ সময় দুই বাংলার মানুষরা চেষ্টা করছে যে কিভাবে আমি আমার সংলাপটাকে সাধারণ মানুষের কাছে পৌঁছাতে পারি, স্বাভাবিকভাবে পৌঁছানো যায়। আমি উঁচুতে চেঁচিয়ে কথা বলবো, কিন্তু যখন এটা দর্শকের কাছে গড়াতে কাছে পৌঁছাবে, মনে হবে যেন এটা খুব স্বাভাবিক কথাটা আমার কাছে এসে পৌঁছলেন। তিনি আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, বর্তমান সমকালীন আমরা যারা নাটকে কাজ করছি বা অভিনেতাদের ভাবা উচিত। উনি বলছেন প্রতি 10 থেকে 12 বছর পর পর মানুষের কথা বলার ধরন পাল্টে যায়, মানুষের কথা বলার স্টাইলটা পাল্টে যায়। এখন বর্তমান আমরা ওয়েবনারের যুগ। এখন যদি কোনো অভিনেতা খুব চেঁচিয়ে উচ্চ গ্রামে কথা বলে, সেটা বর্তমান সময়ের সাথে খুব প্রাচুর্য হবে না। আমরা এখন আধুনিক হল পেয়ে গেছি, যে অল্প কথা বললেই এই কথা দর্শকের কানে গিয়ে পৌঁছচ্ছে। তাহলে আমি কি চেঁচিয়ে কথা বলবো? সম্ভবত যে বললেন যে 10 থেকে 12 বছর পর পর মানুষের কথা বলার ধরন যেমন পাল্টে যায়, পোশাকের ধরনও পাল্টে যায়, হেয়ার স্টাইলও পাল্টে যায়, সবকিছু পাল্টে যায়। এই যে পাল্টে যাওয়াটা, এই যে সবকিছু রূপ বদল হওয়াটা, এগুলো যদি একজন নির্দেশক, একজন অভিনেতা ধরতে না পারেন, তাহলে ঠিক সংলাপের আমি 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 তো যখন সংলাপ বলবো, আমি আমার সমকালীন ভাবে যখন মানুষ যেভাবে কথা বলেন ঠিক সেভাবে কথা বলার চেষ্টা করতে হবে। এই মতো যদি আমি শচীন কর্তার গান নাকে নাকে করি বা সাইগলের গান নাকে নাকে করি, এটা একটা স্টাইল ছিল সে সময়। তারা অসাধারণ পণ্ডিত মানুষ, অসম্ভব গুণী মানুষ, কিন্তু এই সময় যদি এই গানগুলো গাওয়া হয়, তখন আমাদের দর্শকের কাছে মনে হবে যে এই গানগুলো তো আসলে অনেক 40 দশকের গান। তাহলে আধুনিক সমকালীন নাটকের সংলাপের ধরনটা কিরকম হতে পারে? এবার একটা ভাববার বিষয় আছে যে যখন আমি কোনো নাটক পাচ্ছি বা কোনো নাটকের সংলাপ যখন একজন অভিনেতা পাচ্ছে, এটা শম্ভু মিত্র যেমন বলেছেন যে রবীন্দ্র নাটকের জটিলতা প্রসঙ্গে, যে রবীন্দ্রনাথের সংলাপটাকে সাধারণ গ্রাম্য মানুষের সংলাপের সুরের সাথে মিলিয়ে দিলেই তো
সংলাপটা আর কাব্যিক থাকে না, সংলাপটা রবীন্দ্রনাথের সংলাপটা সাধারণ মানুষের কাছে পৌঁছে যায়। সে সুরটাই আমরা খুঁজছি, সে সুরটাই আমরা খুঁজে পাচ্ছি না। একটা ছোট্ট গল্প, যদি আপনার কোনো প্রশ্ন থেকে বলবো, একটা গল্প দিয়ে শেষ করলে, এই যে আমি সুরের কথা বললাম, যে একজন অভিনেতাকে যে ইনভেস্টিগেশন তদন্ত করতে হয়, এই গল্পের মধ্যে পাওয়া যাবে। সে গল্পটা আমি সলিল চৌধুরীর কাছ থেকে শোনা। একটা মানুষ, একটা বৃদ্ধ লোক গির্জাতে চেলো বাজাতেন। চেলোটা একটা লম্বা গিটারের মতো, এরকম করে চেলো বাজাতেন। 50-60 বছর উনি বাজিয়েছেন। একজন গির্জা কর্তৃপক্ষ তাকে ডেকে বললেন যে আপনাকে আর বাজাতে হবে না, আপনি 50-60 বছর গির্জাতে আপনি চেলো বাজিয়েছেন, আপনার জায়গায় আমরা একটা নবীন চেলো বাদককে নিয়ে আসলাম। ওই প্রবীণ চেলো বাদক গির্জা থেকে চলে গেলেন। যেদিন নবীন চেলো বাদক গির্জার প্রার্থনা সবাই বাজাবেন, সেদিন প্রবীণের স্ত্রী গির্জায় প্রার্থনা যাচ্ছেন। ওই প্রবীণ চেলো বাদক জিজ্ঞেস করছেন কোথায় যাওয়া হচ্ছে। ওই প্রবীণের স্ত্রী বলছে তোমার জায়গায় যে নবীন চেলো বাদক এসছেন, তিনি কেমন বাজান সেটা একটু দেখে আসি। উনি গির্জায় গেলেন, প্রার্থনা সবাই, তিনি প্রার্থনা শেষে বাড়ি ফিরে আসলেন। বাড়ি ফিরে এসেই প্রবীণ চেলোবাদক তাকে জিজ্ঞেস করলেন আমার জায়গায় নবীন চেলোবাদক যিনি আসলেন তিনি কেমন বাজালেন। প্রবীণের স্ত্রী বলছে তোমাকে কেন গির্জা থেকে বের করে দেবে না বলো তো, তুমি এক জায়গায় গানর গানর করে বাজাও। প্রবীণ বলল নবীন যিনি তিনি কেমন বাজান। তখন প্রবীণ স্ত্রী বলছে তার হাত উঠছে, তার বাবৃদ্ধ চুলগুলো ঝংকারের মতো বাতাসে উঠছে, তার সমস্ত শরীর এবং ঢেউর মতো করে থরথর করে কাঁপছে। তখন প্রবীণ চেলোবাদক একটা গুরুত্বপূর্ণ কথা বললেন, তোমার কাছে যে নবীন চেলোবাদকের হাত উঠে না বা তার বাবৃদ্ধ চোল, তার সমস্ত শরীরে নাচছ বলছো, আসলে সেটা কি জানো? সে আসলে সুরটা খুঁজে বেড়াচ্ছে। সে সুরটা খুঁজে পাচ্ছে না বলে সে অস্থির, সে চঞ্চল। আর আমি সুরটা খুঁজে পেয়েছি বলেই আমি স্থির, আমি অচঞ্চল। যিনি সুরটা খুঁজে পায় তিনি চঞ্চল হন না, তিনি অচঞ্চল থাকেন। এই যে আমাদের এই যে নাটকের সংলাপের ক্ষেত্রে আমি যে কথাগুলো বললাম, এটা একেবারে যে সব অভিনেতাদের উপর নিচ মানতে হবে কথা নেই, এটা মেনে যে সংলাপ তাকে দিতে হবে কথা নেই। তত্ত্ব পরে হয়েছে। আগে যখন স্টানিস্লাভস্কি, ব্রেস্ট, উৎপল দত্ত, শম্ভু মিত্র মহোদয়রা, অসিত মুখার্জিরা কাজ করতে 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 যে অভিজ্ঞতাটুকু তারা অর্জিত করেছে সেগুলো তো বইপত্র লিখে গেছেন, সেগুলোই আমরা ছাত্রদের শেখাই, ছাত্রদের পড়াই। আসল হচ্ছে প্র্যাকটিস। একজন অভিনেতা যতক্ষণ তার অনুশীলন করবে না ততক্ষণ তার সেই সুরটা খুঁজে পাবে না। সুরটা খুঁজতে হলে একজন অভিনেতাকে প্রচন্ডভাবে অনুশীলন এবং অনুশীলন করতে হবে। তাহলে তিনি এই যে সংলাপ বলেন, এই সংলাপটা সত্যিকারের সংলাপ, সত্যিকারের নকল নবীশ অভিনেতা মনে হবে না, হরবলা মনে হবে না, মনে হবে যেন স্বতঃস্ফূর্ত ভাবে অভিনেতা নাট্যকারের সঙ্গে তার নিজের সংলাপ করে ব্যাখ্যা করছেন। এটাই হচ্ছে আমার কথা। ধন্যবাদ দাদা। আপনি কি জানেন আমরা মন্ত্রমুগ্ধের মতো আপনার কথা কতক্ষণ শুনলাম? 1 ঘন্টা 20 মিনিট এক নাগারে, এবং কিভাবে সময়গুলো আমরা বুঝিনি। অসাধারণ কথা বলেছেন, এবং আপনার আজকের কথা বলায় আরেকদিন আপনার সাথে বসাটা খুব গুরুত্বপূর্ণ হয়ে গেল। আমরা আজকে যে এখানে শেষ করবো, এখান থেকে আমরা আরেকদিন শুরু করতেই হবে আমাদেরকে আপনার সাথে।
এবং এখানে অনেকগুলা প্রশ্ন এসেছিল, খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন এখানে এসেছিল। সেই প্রশ্নের উত্তর আসলে আজকে আমরা মনে হয় সময়ের অভাবে দিতে পারবো না। আমাদের 1 ঘন্টা 20 মিনিট আজকে আমরা আলোচনা করে ফেলেছি এবং আপনার কাছে কৃতজ্ঞতা দীর্ঘ সময় আপনি কথা বলার জন্য। যদি আপনার শেষ কিছু বলার থাকে আপনি আজকের মতো যদি আপনি বলেন, না হলে আমাদের না, আমার কিছু বলার নেই। আমি শুধু এই কথাটুকু বলবো যে একজন শিল্পীকে অনেক বেশি মানবিক হতে হয়, একজন শিল্পীকে অনেক বেশি মনুষ্যত্ব বোধ হতে হয়। চারিদিকে যে পরিমাণ আমরা যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে, সেখান থেকে আমাদের শিল্পীদের দায় আছে সমাজের প্রতি, মানুষের প্রতি। আমি মনে করি যে নাটক সবসময় সমাজের কথা বলেছে, অধিকারের কথা বলেছে, আমাদের নীতির কথা বলেছে। সেই জায়গায় নিশ্চয় আমরা এখনো আছি, থাকবো। আর আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমাকে সুযোগটুকু করে দেওয়ার জন্য। আপনার প্রতি অশেষ কৃতজ্ঞ। আমি ক্ষমা প্রার্থী যে আপনাকে সুযোগ দেওয়ার দৃষ্টতা আমাদের নাই। আপনি আমাদেরকে সময় দিয়েছেন, এই জন্য আপনার কাছে আমাদের কোনো কৃতজ্ঞতা নাই, এই কারণে নাই। আর আপনি আমাদেরকে সময় দিবেন সেটা আপনার দায়িত্বের মধ্যে পড়ে, কারণ আমরা থিয়েটার করি। আপনারা সময় দিবেন, আপনারা এক্সচেঞ্জ করবেন, আমাদেরকে দিবেন, সেটা আমাদের অধিকার আপনাদের কাছ থেকে নেওয়া। আমরা পেয়েছি, এই জন্য আমরা আনন্দিত, আমরা উৎসাহিত, কিন্তু আপনার প্রতি আমরা কৃতজ্ঞ না, কারণ এটা আমাদের অধিকার। আপনি যেটা বলছেন সেটা আমাদের অধিকার। এখন দাদা, আপনার প্রতি আমাদের যে ভালোবাসা, শ্রদ্ধা, সেই জায়গা থেকে দর্পণ থিয়েটার সিলেটের পক্ষ থেকে আপনার জন্য আমাদের একটা নিবেদন আছে। আমরা সেই নিবেদনটুকু আপনার কাছে এখন পৌঁছে দিতে চাই এবং তার মাধ্যমে এরপরে আমরা আমাদের আয়োজন আজকের মতো শেষ করবো এবং ভবিষ্যতে আপনার সাথে আবারও দেখা হবে, বারে বারেই দেখা হবে। ভালো থাকবেন, সবার মঙ্গল কামনা করি। আমাদের আজকের অতিথি ডক্টর কুন্তল বড়ুয়ার প্রিয় কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের হঠাৎ দেখা। রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনোদিন। আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে, ডালিম ফুলের মতো রাঙা। আজ পড়েছে কালো রেশমের উপর, আঁচলে তুলেছে মাথায় দোলন চাপার মতো পুরো মুখখানে ঘিরে। মনে হলো কালো রঙে একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারদিকে, যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানায় শালবনের নীলাঞ্জনে। থমকে গেল আমার সমস্ত মনটা। চেনা লোককে দেখলেম অচেনার গাম্ভীর্যে। হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমাকে করলে নমস্কার। সমাজ বিধির পথ গেল খুলে। আলাপ করলেন শুরু, কেমন আছো, কেমন চলছে সংসার ইত্যাদি। সে রইল জানলার বাইরের দিকে চেয়ে, যেন কাছের দিনের ছোঁয়াচ পার হওয়া চাহনিতে দিলে অত্যন্ত ছোট দুটো একটা জবাব, কোনোটা বা দিলেই না। বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায় কেন সব কথা, এর চেয়ে অনেক ভালো চুপ করে থাকা। আমি ছিলেন অন্য বেঞ্চিতে ওর সাথীদের সঙ্গে। এক সময়ে আঙুল নেড়ে জানালে কাছে আসতে, মনে হলো কম সাহস নয়। বসলুম ওর এক বেঞ্চিতে। গাড়ির আওয়াজের আড়ালে বললে মৃদু স্বরে, কিছু মনে করো না, সময় কোথা সময় নষ্ট করবার। আমাকে নামতে হবে পরের স্টেশনে, দূরে যাবে তুমি, দেখা হবে না আর কোনোদিনই। তাই যে প্রশ্নটার জবাব এতকালে থেমে আছে, শুনবো তোমার মুখে, সত্য করে বলবে তো? আমি বললেম, বলবো। বাইরের আকাশের দিকে তাকিয়েই শুধুলো, আমাদের গেছে যে দিন একেবারেই কি গেছে, কিছুই কি নেই বাকি। একটুকু রইলেন চুপ করে, তারপর বললেন, রাতের সব তারাই আছে
দিনের আলোর গভীরে। খটকা লাগলো, কি জানি বানিয়ে বললেন নাকি। ও বললে, থাক এখন যাও ওদিকে। সবাই নেমে গেল পরের স্টেশনে, আমি চললেম একা। ধন্যবাদ। খুব ভালো দাদা, আপনাকে ধন্যবাদ। এবং সেই সাথে একটা আনন্দের খবর জানাচ্ছি আপনার মাধ্যমে সবাইকে। সেটা হচ্ছে আজ আগামী 17 তারিখ, অর্থাৎ আগামী শনিবারে ঠিক 9টায় এই থিয়েটার সংলাপে থাকছেন 30তম পর্বে বাংলা নাটকের অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষ, আমাদের সময়ের অত্যন্ত শ্রদ্ধাভাজন মানুষ, শ্রেষ্ঠ মানুষ, শ্রদ্ধেয় রাজেন্দ্র মজুমদার। আমি আশা করব সবাই আগামী শনিবারে ঠিক 9টায় আমাদের সাথে থাকবেন। এবং দাদা, আপনাকে আজকের মতো শুভরাত্রি। আমাদের শুভরাত্রি। যাত্রা শুরু হলো, বারে বারেই আপনার কাছে যাবো, আপনার কথা শুনবো। ভালো থাকবেন, নিরাপদ থাকবেন। ধন্যবাদ। শুভরাত্রি।